আচ্ছা, ওকে, আমরা লেসন দিকে যা দেখবো মেইনলি সেটা হলো যে গসেস ল, এটা মেইন টপিক আছে। আর ইলেকট্রিক পোটেনশিয়ালের কিছু ইন্ট্রোডাকশন দেওয়া হতে পারে আজকে ক্লাসে। স্যার আমাদের লেসন 7 এর স্যার ভিডিওটা ওপেন করা যায় না। এটা কি আর কারোর সমস্যা না তোমার একার সমস্যা? স্যার অন্যান্য ভিডিও তো স্যার ওপেন হয় স্যার, ওটাই ওপেন হচ্ছে না। না না, আমি বলছি যে অন্য কেউ তো এটা বলে নাই আমাকে, তার মানে এটা তোমার টার্মিনালের প্রবলেম। হ্যাঁ, তুমি চেক করো। ঠিক আছে, এটা অন্য স্টুডেন্টরা তো বলে নাই কিছু, তার মানে এটা তোমার নিজের টার্মিনালের সমস্যা আছে কোথাও। স্যার আমরা ডাউনলোড করতে পারি না স্যার, মানে এখানে ভিউ করা যায় কিন্তু ডাউনলোডের অপশনটা আসে না স্যার। হ্যাঁ, ডাউনলোডের অপশন একসময় দেওয়া হয়েছিল, তোমাদের কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে এটা। এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে আগে। তো তোমাদের তো এডিটর মোডে যদি মনে করো তোমাদেরকে ওটা দেই, তাহলে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে ওটা রিমুভ করে ফেলে স্টুডেন্টরা, তারপর ওইটা নাম ধাম চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, তারপরে মনে করো যে ওইটা মানে যথেচ্ছভাবে শেয়ার করে, তো এই জন্য ওই অপশন বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন থেকে যদি রিমুভ করে ফেলে এবং আমার কাছে যদি কোনো কপি না থাকে তো তো হারাই যাবে এটা। আচ্ছা, তো তোমাদের একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে অনেকে এটা করে, সেটা হলো যে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করা। ঠিক আছে, যেটা দিয়ে তুমি ডাউনলোড করতে পারবা। তো খুঁজে দেখো, অনেক কিছু তো খুঁজে বের করো তোমরা, তাই না? তো খুঁজে ওরকম কোনো সফটওয়্যার দিয়ে ডাউনলোড করো আর কি। অথবা একটা সাদা মাটা আর একটা হলো যে স্ক্রিন ক্যাপচার, কারণ ওটা এডিটর মোডে আর দেওয়া যাবে না আসলে, ওইটা ফাইল মানে মিস ইউজ হয়। এটা ইন্টেনশনালও হতে পারে, আনইনটেনশনালও হতে পারে। তো অনেকে তো বোঝেই না, ওইখান থেকে কপি করার পরিবর্তে কাট করে ফেলে দেয় আর কি। তো এরকম কিছু কিছু ফাইল করার পরে আমি ওটা বাদ দিয়ে দিছি আর কি, বা ইচ্ছা মতো রিনেম করলো বা অন্য কিছু ওই ফোল্ডারে আপলোড করে দিলে সবই করা সম্ভব যদি এডিটর মোডে করতে হয় আর কি। এই কারণে ওটা দেওয়া হয় নাই। আর এমনি খুলতেই পারছো না, পড়তেই পারছো না, এইটা তোমার নিজের কম্পিউটার প্রবলেম, তো এটা নিজে সলভ করো। আমি তো বুঝতে পারছি না এখানে বসে যে তোমার কি প্রবলেম। ওকে, সো টুডেজ লেসন যেটা সেটা হলো যে গসেস ল আর ইলেকট্রিক পোটেনশিয়াল দুইটা। গসেস লটা পুরোপুরি পড়া যাবে ইনশাল্লাহ, আর ইলেকট্রিক পোটেনশিয়ালটা শুধু ইন্ট্রোডাকশন দেওয়া যাবে মনে হয়। তো আমরা দেখি যে কি করা যায়। তো ফার্স্টলি গাউস একটা খুব সুন্দর একটা ল দিয়েছেন, যে লটা এখন নিয়ে আমরা কথা বলবো আর কি। তো আমরা একটু বুঝে আসি আগে, না এখানে সাদামাটা এখানে বলে দিলে খুব একটা যে মাথায় ঢুকবে তা না। সো এটা আগে এক্সপ্লেইন করি, তারপরে আবার ফিরবো এখানে। আচ্ছা, তো লাস্ট ক্লাসে যেটা দিয়ে শেষ করছিলাম সেটা দিয়ে আমরা সেটা একটু রিভিউ করি, তারপরে বলা যাবে বিষয়টা। তো আমরা একটা কথা বলছিলাম, ফ্লাক্স ডেনসিটি। তো ফ্লাক্স ডেনসিটি নিয়ে আরেকটু বলে নেই আর কি, কারণ এই টার্মটা আজকের ক্লাসে আরো কয়েকবার লাগবে আমাদের। তো ফ্লাক্স ডেনসিটি যেটাকে আমরা বলি ডি ভেক্টর, এবং এটা আসলে ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অ্যান্ড প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইজ এপসাইলন। সো আমরা লিখি এভাবে। আর এটার ডেফিনেশন হলো ইলেকট্রিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে চার্জের সাথে এটা সম্পর্ক হলো, সবার কি মনে আছে চার্জের সাথে কি সম্পর্ক? মানে ডি এর একটা এক্সপ্রেশন বলছিলাম আর কি। ঠিক আছে, যে কিউ ইজ ইকাল টু ডি কিউ বা অনলি কিউ, কিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ সামথিং। দেখি কার মনে আছে? আলভি ইসলাম, তোমার মনে আছে? এখানে কি লিখবো বলো, ইন্টিগ্রেশনের ভিতর কি লিখবো? কতদিনের ক্লাস নোট থেকে বলতে হবে? স্যার গত দিনের ক্লাস নোটটা এখন আমার করা হয়নি স্যার। তো ওটা তো লাগবে, তাহলে কি করা যাবে? অঙ্কিতা সাহা, তুমি পারবা? জি স্যার, জি বলো, স্যার পারবো। বলো। স্যার ডি ডি ভেক্টর ইনটু হ্যাঁ, ডিএস ভেক্টর। ডি ডি ভেক্টর মাঝখানে কি মানে কি ধরনের প্রোডাক্ট এটা? ডট না ক্রস? স্যার ডট প্রোডাক্ট। ভেরি গুড। আচ্ছা, ডি ডট ডিএস। জি স্যার। ওকে, ঠিক আছে, তুমি
অফ করে দাও, ঠিক আছে? ওকে, অডিও অফ করলে ঠিক আছে। তো ব্যাখ্যাটা কেমন ছিল যে আমি যদি বলি যে এরকম কিছু মনে করি যে ইয়ে তোমার ইলেকট্রিক ফ্লাক্স এভাবে যাচ্ছে, এটা আসলে গতদিন আমরা বলছিলাম কিন্তু ফাই দিয়ে, সো ফাই দিয়ে আগে লিখি, পরে এটা কিভাবে কিউ চলে আসে সেটা পরে দেখবো। সো ফাই দিয়ে আগে লেখো, এটা বেটার। এটা হলো ইলেকট্রিক ফ্লাক্স, এটা হলো ইলেকট্রিক ফ্লাক্স। আর এইটা হলো ফ্লাক্স ডেন্সিটি, এই যে এটা শিখলাম, নট কিউ। কিউ তো পরে আসবে, সে দেখা যাবে, আজকে ক্লাসে আসবে ইনশাল্লাহ। তো ইলেকট্রিক ফ্লাক্স যেটা, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে পার ইউনিট এরিয়া ভিতর দিয়ে যে পরিমাণ ফ্লাক্স যায়, ঠিক আছে, সেটা সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি। আচ্ছা, সবসময় যে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি এরকম স্ট্রেট লাইন হবে তা কিন্তু না। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে সাপোজ এখানে আমি প্লাস কিউ পরিমাণ চার্জ রেখেছি, সো হোয়াট উইল হ্যাপেন যে এইটা থেকে কিছু পরিমাণ ফ্লাক্স এরকম বেরোবে। এটা গত ক্লাস নোটে ফিগারে ছিল এটা। ওকে, এরকম। তো এইটার ক্ষেত্রে আমি কিভাবে এই মানে পার ইউনিট এরিয়াতে ফ্লাক্স হিসাব করব? এটা যেমন ফ্লাক্স যখন সোজা যাচ্ছিল তখন কিন্তু আমি বলেছিলাম যে জাস্ট পার ইউনিট এরিয়াটা এরকম একটা রেক্ট্যাঙ্গেল মতো কিছু ধরে তার ভিতরে হিসাব করছিলাম, যেটা আগের পেজে লিখছি প্লাস গত দিনের ক্লাসও লেখা হয়েছিল। তো আমি যদি কোথাও কিছু পরিমাণ চার্জ কিউ রাখি, তাহলে সেখান থেকে যে ফ্লাক্স গুলো বেরোবে সেই ফ্লাক্স গুলোর জন্য যে ফ্লাক্স ডেন্সিটি সেটা কেমন হবে? তো ন্যাচারালি যেটা হবে সেটা হচ্ছে এই ফ্লাক্স গুলো কিন্তু এখন আর এরকম একটা মানে সমতল প্লেন হবে না। তো উইল জাস্ট এনক্লোজ দিস ফ্লাক্স উইথ ইন স্পেয়ার, এরকম একটা ফুটবল জাতীয় কিছু দিয়ে ঢেকে দেবো আমি। তাহলে এইবার যে ফ্লাক্সটা বেরোচ্ছে এটা কিন্তু এই মানে একটা ফুটবল আকৃতির একটা স্পেয়ার এর গা দিয়ে বেরোচ্ছে আর কি। তার মানে এটার মতো সমতল না, পার্থক্যটা খেয়াল করতে হবে। তো আমি যদি বলি যে উই হ্যাভ স্পেয়ার হেয়ার, ঠিক আছে, এরকম একটা স্পেয়ার মনে করো। তো এই স্পেয়ারের গায়ের উপরে যদি আমি ছোট্ট একটা এরিয়া নেই, এরকম কোন একটা এরিয়া যদি নেই, তাহলে এই এরিয়ার উপর লম্ব নিশ্চয়ই মনে করো সাপোজ আর ক্যাপ জাতীয় কিছু আর কি। হ্যাঁ, তাহলে এখন এরিয়ার উপর লম্বমান কি সবই তাহলে সেন্টার থেকে বেরোচ্ছে বা ভিতরের কোনো জায়গা থেকে সবগুলো ফ্লাক্স বেরোচ্ছে। তাহলে ভিতরে যেহেতু চার্জ রাখছি, তাহলে এই যে বাইরে যে অ্যারো গুলো বেরোচ্ছে এই অ্যারো গুলো কিন্তু বের হচ্ছে হচ্ছে ওই স্পেয়ারের গা দিয়ে, এবং যেখান থেকেই বের হচ্ছে ওইটাই কিন্তু মানে গায়ের উপর লম্ব হিসাবে বের হচ্ছে আর কি। এটা চিন্তা করবো আমরা। তাহলে অনেক ফ্লাক্স এখান থেকে বের হচ্ছে। তাহলে এইবার যদি বলা হয় যে ওই কত আগের পেজের ফর্মুলাটাই লিখবো আমি, তাহলে কি লেখা যাবে? তাহলে এই ফ্লাক্স গুলো এটা যদি হয় পাই, ঠিক আছে, তাহলে এই যে একটু আগে যে ফর্মুলাটা বললে সেটা হচ্ছে যে ডি ডট ডিএস ওভার দ্য সারফেস। তাহলে এটা যেমন একটা সমতল দিয়ে ঢোকার সময় লেখা যাবে, ঠিক তেমনি একটা স্পেয়ার দিয়ে গায়ে দিয়ে বের হচ্ছে, চারপাশ দিয়ে সারফেস দিয়ে বের হচ্ছে, সেটার ক্ষেত্রেও কিন্তু এটা লেখা যায়। তো এটা আমরা গতদিন লিখছিলাম, এইটুকু আমি একটু আগে রিভিশন করে নিলাম। আচ্ছা, এখন গাউস গাউস এই অ্যাকচুয়ালি উনি কিন্তু মেইনলি কিন্তু ম্যাথমেটিশিয়ান, কিন্তু একটা সময় ছিল যে ম্যাথমেটিক্স বা এখনো আছে, সেটা হলো ম্যাথমেটিক্স আর ফিজিক্স আসলে আলাদা করা যায় না। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে দেখা যায় যে আসলে মূল জিনিসটা সব একই। আর ইঞ্জিনিয়ারিং তো আরো মানে ম্যাথ এবং ফিজিক্সের একটা গ্রেট কম্বিনেশন। সুতরাং এখানে খুব একটা আলাদা করতে পারবে না। দেখা যাবে যে আমি একটা জিনিস ম্যাথের জন্য বলছি, ইটস ইকুয়ালি টু টু ফিজিক্স অর ইঞ্জিনিয়ারিং। তো এটা কিন্তু গাউসের মেইন পরিচয় ছিল ম্যাথমেটিশিয়ান, ওই ওই গাউসই আসলে, যে আমরা যে বলি যে বিখ্যাত যে গাউস, যিনি প্রিন্স অফ ম্যাথমেটিক্স নামে পরিচিত আর কি। তো গাউস বললেন কি, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা গাউসের একটা পোস্টুলেট আছে। উনি একটা ওই মানে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে উনি একটা থিওরি দিয়েছেন। এটা হলো ফার্স্ট যে এখন যে থিওরিটা বলবো আর কি, গাউসের ল বলা হয় আর কি, ঠিক আছে, ল। গাউসের লটা বলে যে যত কুলম ফ্লাক্স ততগুলি, সরি, যত কুলম চার্জ ততগুলি ফ্লাক্স বেরোবে। দেখো কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যত কুলম ফ্লাক্স, সরি, যত কুলম চার্জ ততগুলি ফ্লাক্স। তাহলে আমি যদি বলি 10 কুলম চার্জ, তাহলে আমি বলবো যে এই যে নাম্বার অফ ফ্লাক্স যেটা
ঠিক আছে, এটা কিন্তু আসলে ততগুলি। যদি 100 কুলম্ব চার্জ বলি তাহলে ধরে নেবো যে 100 সংখ্যক ফ্লাক্স বেরোচ্ছে আর কি। হ্যাঁ, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমাদের জন্য, যত কুলম্ব চার্জ ততগুলি ফ্লাক্স। ওকে, এসআই ইউনিটে এটা এটা আমরা খেয়াল রাখবো আর কি। তো এইটা হচ্ছে, এই কথাটা বলেছিলেন গাউস। তাহলে আমি যদি মানে এই যে বাইরে যে ফ্লাক্সটা ফাই লিখছি ওইটা যদি আমি মানে হিসাব করতে চাই, তাহলে ভিতরে যে চার্জ কিউ আছে তাহলে কিউ এর সমান হবে, সুতরাং এই ফাইকে এই কুলম্বস ল অনুসারে কিউ লিখে দিতে পারবো। দ্যাট ইজ কিউ ইজ ইকাল টু, বা বড় হাতের কিউ বা ছোট, যাই হোক এখানে ছোট হাতের কিউ লিখছি, ছোট হাতের কিউ লিখলাম। আমি যদি এখানে বড় হাতের কিউ লিখি তাহলে এখানে বড় হাতের কিউ লিখবো, অর্থাৎ যা থাকবে ভিতরে। ঠিক আছে, এই যে যা থাকবে সেটা লিখতে হবে এখানে। তত কুলম্ব, যত কুলম্ব চার্জ ততগুলি প্লাস, তার মানে কিউ ইজ ইকাল টু ফাই। তো মনে রাখতে হবে যে আমি যে একটা যে একটা সারফেস, যে সারফেসটার উপরে আমি ছোট একটা অংশ ডিএস নিয়েছিলাম, এখানে একটা ডিএস ইউজ করছি, কিন্তু এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, ডিএস ইউজ করছি। তাহলে এই ডিএসটা কিন্তু এইবার এরকম একটা স্পেয়ারের ক্ষেত্রে স্পেয়ারের গা ঘেঁষে একটা ডিএস, আমার গায়ের উপরে, নট গা ঘেঁষে, গায়ের উপরে একটা ডিএস, যার লম্ব আসলে এটা গায়ের উপরে লম্ব, এই যে এখানে দেখাচ্ছি, ধরা যাক আমি সেটাকে আমি ক্যাপিটাল আর ক্যাপ বলি। এটা কিনা আসলে যে জায়গায় নেবো ওই জায়গায় একটা লম্ব হবে আর কি। ঠিক আছে, তো ওইটা সাধারণত আমরা আর ক্যাপ বলি আর কি। এই জন্য বলা হয় যে আমি যে সারফেসটা এখানে ব্যবহার করছি ওই সারফেস যতটুকু চার্জকে এনক্লোজ করছে সেইটা হচ্ছে ফাই সমান। এই জন্য আমরা এখানে কিউ এনক্লোজ কথাটা লিখে দিই অনেক সময়। ওকে, কিউ এনক্লোজ ইজ ইকুয়াল টু ফাই, অর্থাৎ আমি গসিয়ান, এটাকে গসিয়ান সারফেস বলে, অর্থাৎ যে সারফেসের উপরে আমি ছোট্ট ডিএস নিচ্ছি ওই সারফেসটাকে বলা হয় গসিয়ান সারফেস, গসিয়ান সারফেস। ওকে, সুতরাং আমার যদি কখনো বলা হয়, মনে করো আমি যে এখানে কিছু পরিমাণ চার্জ ছিল, কি পরিমাণ চার্জ আছে আমি জানি না। ওকে, এখন আমি এটা মনে করে একটা এরকম একটা স্পেয়ার দিয়ে ঢেকে দিচ্ছি, এবং ভিতরে কি পরিমাণ চার্জ আছে ওই ডোন্ট নো অ্যাকচুয়ালি, এটা মনে করে একটা ব্ল্যাক বক্স, ভিতরে কি আছে আমি জানি না আসলে, অজানা সোজা কথা। নাই, আমি ঢেকে দিলাম, পুরোটা ঢেকে দিলাম। তোমাকে যদি বলা হয় যে এটা খোলা যাবে না, ভিতর চার্জের পরিমাণ ভিতরে ঢুকে গুনে দেখা যাবে না, তুমি বলা হলো যে চার্জের মান বের করো, তখন কি করবা? মানে এটা হলো ফার্স্ট আমাদের কাজ আর কি। তো বাই নেচার আমরা বলতেই পারি যে যেহেতু আমি এটা খুলতে পারছি না, জানতে পারছি না ভিতরে কি পরিমাণ চার্জ আছে আমি জানি না, বাট উই ওয়ান্ট টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ চার্জ। এই জন্য আমি করবো কি, তখন এই বাইরে ফ্লাক্স গুলো গুনে ফেলবো, কয়টা ফ্লাক্স, তাহলে যে কয়টা ফ্লাক্স তত কুলম্ব চার্জ আছে। এই জন্য আমি করি কি, যে এই সমস্ত ক্ষেত্রে এটার উপরে ছোট্ট একটা এরিয়া নেই, তো এটা ছোট্ট একটা এরিয়া নিলাম, এই এরিয়াটাকে আমি নাম দিচ্ছি ডিএস, এবং এই এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণ চার্জ বেরোচ্ছে ওটা বের করছি। ঠিক আছে, তো ওই মানে ফ্লাক্স বেরোচ্ছে, ওই ফ্লাক্সটা আমরা গুনে ফেলছি, গুনে ফেলে ওই ফ্লাক্সটা হচ্ছে কিউ এর সমান। সুতরাং আমি কিন্তু ফর্মুলা হিসেবে লিখবো যে কিউ ইজ ইকাল টু দ্য ইন্টিগ্রেশন অফ, জাস্ট এখানে ওই ফ্লাক্স ডেন্সিটি ডি ডট ডিএস। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা, যেটাকে আমরা বলছি যে গসেস ল, এইটা হলো গসেস ল। ঠিক আছে, ল। স্যার ডিটা কি একটু বলবেন স্যার? কোন ডি, বড় হাতের ডি না ছোট হাতের ডি? স্যার বড় হাতের ডিটা স্যার। হ্যাঁ, তো বড় হাতের ডি তো বলছি তো, দেখো এখানে দেখো, এখানেই তো বলা হয়েছে। হ্যাঁ, এই যে বড় হাতের ডি ইলেকট্রিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া। হ্যাঁ, এটারই আরেকটা নাম কি, ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্স ডেনসিটি ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া একই জিনিস। তো গত ক্লাসে ডিটেল আলোচনা করছিলাম, আজকে আমরা প্রসঙ্গত একটু পিছন থেকে শুরু করছি আর কি, মানে টোটাল জিনিসটা বিস্তারিত বোঝার জন্য পিছন থেকে শুরু করেছি। তাহলে বড় হাতের ডি হচ্ছে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, অর্থাৎ এর আরেকটা নাম হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া। এবং ফার্স্ট যে ফর্মুলাটা পেলাম সেই ফর্মুলাটা হচ্ছে যে জাস্ট কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস, এবং এটাও কিন্তু আসলে এইখানে খুব ছোট হলেও এটা একেবারে ফান্ডামেন্টাল, এটার থেকে কিন্তু এটা আসছে। অর্থাৎ আমাদের গাউসের পোস্টুলেট ছিল যে এরকম, যে যত কুলম্ব চার্জ হবে ততগুলি ফ্লাক্স ধরা হবে। ঠিক আছে, তো আমরা ওই জিনিসটা কিন্তু ফার্স্ট বক্সে ওইটা লিখছি। ওকে, একটা বিস্তারিত দেখো এবার।
এই যে গাউসেস ল হচ্ছে যে আমি যদি এরকম একটা ক্ষেত্র নেই, হ্যাঁ, যে টোটাল চার্জ ভিতরে টোটাল কিউ পরিমাণ চার্জ হয়েছে, ফিগার দেখো যে এটি মানে এখানে কিউ পরিমাণ চার্জ আছে। তা আমি এমন একটা মানে গসিয়ান সারফেস, কোন একটা সারফেস দিয়ে এটাকে ঢেকে দিছি আর কি। ঢেকে দেওয়ার পরে এরপরে আমি করছি কি ওই সারফেসের উপরে ছোট্ট একটা, ঠিক আছে, এরিয়া ডিএস নিচ্ছি এবং ওইটার উপরে আমি প্লাগ ডেন্সিটিটা মাপছি। ঠিক আছে, তো প্লাগ ডেন্সিটি হচ্ছে ডি ভেক্টর। প্লাগ ডেন্সিটি মাপা খুব সোজা, ছোট্ট মানে একটা ইউনিট এরিয়া নিয়ে তা ওই এরিয়া দিয়ে কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে ওইটা বের করবো আমরা। বের করলে ওইটার সাথে ডি ডট ডিএস যদি আমি ব্যবহার করি, ঠিক আছে, তাহলে তাহলে ওই ছোট্ট ডি কিউ পরিমাণ বের হবে। তারপর সেটাকে ইন্টিগ্রেট করলে, ঠিক আছে, আমরা এই যে যেটা জাস্ট বোর্ডে লিখছিলাম ওইটাই হবে আর কি। তাহলে এই পেজের ব্যাখ্যা হচ্ছে ওইটা, আর কিছু না। আই থিঙ্ক খুব সহজেই ধরতে পারছি দিস ইজ গসিয়াস ল এর একেবারে ইন্ট্রোডাকশন। ওকে, তো লেট আস স্টার্ট, মানে জাস্ট প্রসিড যে কি হবে আর কি। তো এটা আসলে কি করে, এটা আমরা যদি বলি যে গসিয়াস লটা করে কি, এটা মানে মেইন কাজ কি আর কি। তো দেখো এখানে একটা ফিগার আছে, তাই এখানে আমি মানে পড়ছি কি, এখানে ওই বাইরের সারফেসটাকে, এটা একটা স্পেয়ার, এই জাতীয় একটা স্পেয়ার আর কি। তো একটা স্পেয়ার দিয়ে আমি কি পরিমাণ চার্জকে ঢেকে দিছি এখানে। তো ভিতরে যে সেন্টারে কি পরিমাণ চার্জ আছে, তো আমি তো বলি যে এখানে কি পরিমাণ ফ্লাক্স আছে, তাহলে আমি লাইনগুলো গুনে ফেলবো। ওকে, তাহলে আমি যদি এখানে লাইনগুলো গুনি, তাহলে এখানে অবশ্যই আমি ঠিক 12টা ফ্লাক্স দিছি আর কি। তাহলে এখানে যে কি পরিমাণ চার্জের জন্য টোটাল ফ্লাক্স হচ্ছে, অলটা লাইন হচ্ছে 12। তাহলে উই ক্যান সে দ্যাট 12 কুলম চার্জ ইন ইনসাইড। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। এখন চার্জটাকে ধরো কেন্দ্র থেকে একটু সরাই এটা সাইডে দিয়ে দিলাম, এইখানে কেন্দ্রে না দিয়ে এখানে দিয়ে দিলাম, ভিতরে এইখানে মনে করে চার্জ আছে। তাহলে কি এটা 12টা থাকবে নাকি কমে যাবে না বেড়ে যাবে? মানে কমন সেন্স আর কি। ঠিক আছে, যে এটাকে মানে আমি চার্জটা কেন্দ্রে না রেখে একটু সরাই দিচ্ছি, তাহলে কি এটা মানে এখন যে চার্জ মানে তোমার ফ্লাক্সের পরিমাণ এখন যা দেখাচ্ছে, এটা কি কমে যাবে না বেড়ে যাবে নাকি আনচেঞ্জ থাকবে? সেম থাকবে সেম স্যার। হবে না স্যার স্যার? কমে যাবে। আচ্ছা, কমে যাবে কেন বলছো বলো, মানে কমে যাবে কেন বলতেছো? স্যার অনেক স্পেস বেড়ে যাচ্ছে যখন মানে একটা জিনিস হলো কি, ও, দেখো তুমি একটা স্পেয়ার দিয়ে এটাকে ঢেকতেছো, ঠিক আছে, এখন স্পেয়ার দিয়ে এটাকে যদি ঢেকে জি দাও, তো তুমি ভিতরে যে চার্জ আছে কত কি পরিমাণ ওটা জানো না, তুমি বাইরের ফ্লাক্স গুনে তুমি বলবা কয়টা চার্জ। তো এখন আমি যদি এটাকে মনে করো যে এক পাশে সরাই দিই চার্জটা, তাহলে বাইরে থেকে গণনা করলে কি কম পাবা? না তা অবশ্য না, স্যার কম থাকে। হ্যাঁ হ্যাঁ, তার মানে সব কম কম তো পাওয়া যাবে না, সবই পাওয়া যাবে সমানই আবার। থাকে। হ্যাঁ, জি তার স্যার, মানে এটা, বাউন্ডারি দেওয়া থাকলে তো স্যার। হ্যাঁ তার মানে এখনো 12টা লাইনই পাওয়া যাবে। তার মানে এটা অ্যাকচুয়ালি মানে হোয়াট ডাজ ইট মিন, এটা মিন করে এই যে তুমি যে চার্জটা নিয়ে কথা বলছো ওই চার্জটা কি ভিতরে একটা কর্নারে আছে নাকি ঠিক মাঝখানে আছে না কোথায় আছে, ইট ডাজন্ট ম্যাটার। কারণ যেখানেই থাকুক এইখান থেকে যে ফ্লাক্স গুলো বেরোচ্ছে এই ফ্লাক্স গুলো কিন্তু একই হবে। ওকে, আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এটা যদি সার্কুলার শেপ হতে হবে, নট দ্যাট। এটা যেমন নিচে যেটা আঁকছে এটা কিন্তু অনেকটা এলিপসের মতো দেখতে। তাহলে এই অবস্থায় যদি ফ্লাক্স গুলো বেরোয় তাহলে একই বেরোবে। ওকে, সুতরাং আমার দরকার হচ্ছে যে একটা ক্লোজ পাথ ধরে তার থেকে কতগুলি ফ্লাক্স বেরোচ্ছে ওটা কাউন্ট করে ফেলা। অবশ্য আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো যে কোন ধরনের সারফেস ব্যবহার করলে আমার গণনার ক্ষেত্রে সুবিধা হয়, সেটা পরে আসছি। কিন্তু আপাতত যেটা বলা সেটা হচ্ছে যে আমি একটা বক্স দিয়ে ঢেকবো নাকি একটা সার্কেল দিয়ে ঢেকবো নাকি এলিপস আকৃতির কিছু দিয়ে ঢেকবো, যেটাই করি নাম্বার অফ ফ্লাক্স কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, এখন এটা যদি আমি বাইরে দিয়ে দিই, মনে করো যে এই তোমার এই এখানে সার্কেল বলি বা এলিপস বলি, কোথাও নাই, সব এই সার্কেল বা এলিপসের বাইরে দিয়ে দিলাম চার্জটা, তাহলে কি হবে? তাহলে স্যার কমে যাবে স্যার। কমে মানে কমে যাবে মানে জিরো হয়ে যাবে। জিরো হবে কেন? জি স্যার। স্যার ধরো তো এরিয়ার বাইরে চলে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো এটার কথা বলি। এখন কিন্তু দেখো যে চার্জ কিন্তু বাইরে, ওকে, চার্জ কিন্তু বাইরে, খেয়াল করছো কিনা? তার মানে আমি যে এটা এটা মনে করো সারফেসটা, গসিয়ান সারফেসটা, দিস ইজ গসিয়ান সারফেস। এখন চার্জটা হচ্ছে বাইরে। ওকে, তাহলে আমি যদি ফ্লাক্স গুনি, তো লক্ষ্য করো সব কিন্তু বেরোচ্ছে আমার ফ্লাক্স, এক পার দিয়ে ঢুকছে অপর পার দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো নেট ফ্লাক্স জিরো।
ধরো এরকম তুমি এরকম একটা মনে করো যে সারফেস নিচ্ছ। এখন এই সারফেসের সবগুলো বেরোলে তো আমি গুনবো, কিন্তু কিছু ঢুকছে কিছু বেরোচ্ছে। তাহলে কিছু ঢুকছে কিছু বেরোচ্ছে মানে কি নাল হয়ে যাবে না? মানে অনেকটা কেভিএল কেসিএল এর মতো আর কি, যে আমি এখানে কিছু পরিমাণ ফ্লাক্স ঢুকছে আবার সেটাই বের হয়ে যাচ্ছে। তাহলে সবাই যে সারফেস দিয়ে বেরোচ্ছে তা তো না, কিছু ঢুকছে কিছু বেরোচ্ছে, তার মানে নেট ফ্লাক্স নাই। এই জন্য গসিয়ান সারফেসটা, ঠিক আছে, এমন হইতে হবে যেন চার্জকে এনক্লোজ করে। যে যে অংশটা এনক্লোজ করবে না ওই অংশটা আমার কিন্তু হিসাবে আসবে না। ফর এক্সাম্পল, মনে করো আমি এখানে 10 কুলম চার্জ রাখছি, এইখানে মনে করে রাখছি 5 কুলম চার্জ, ওকে, এখানে রাখছি মনে করো মাইনাস, মনে করো যে 20 কুলম চার্জ। তো আমি গসিয়ান সারফেসটা এমন ভাবে নিলাম, ঠিক আছে, এই -20টাকে এনক্লোজই করে নাই। তাহলে এইবার ইকুয়েশন হবে, আমি যদি এটার উপরে মানে ছোট্ট একটা এরিয়া নেই, যে এইটার উপর ছোট্ট একটা এরিয়া মনে করে নিলাম, তাহলে এইবার ইকুয়েশন হবে কিন্তু ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস, যেখানে ডিএস হচ্ছে ওই ছোট্ট এরিয়াটা, ইজিক্যাল টু এখানে 10 কুলম 5 কুলম দুইটা চার্জ রয়েছে, সো 15 কুলম। বোঝা গেছে কিনা? আচ্ছা, আর যদি আমি এই মানে পুরাটাই নিতাম, গসিয়ান সারফেস কিন্তু এখন পুরাটাই এইটা গসিয়ান সারফেস, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস যদি নেই, এইবার যদি নেই ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস, তাহলে সবগুলো যোগফল হবে 10 + 5 - 20, তার মানে এটা -5 হবে। -5 কিভাবে হইলো? -5 হচ্ছে এখানে যতটুকু এনক্লোজ করবে তার সবগুলোই যোগ করতে হবে, অ্যালজেব্রাইক সাম। তাহলে আমি কিন্তু এইবার আমার সারফেসটা নিয়েছি এইটা, এই সারফেসের জন্য আমি ইকুয়েশন লিখছি। সুতরাং এইবার ইকুয়েশন হবে ইন্টিগ্রেশন অফ ওভার দ্য সারফেস, এগুলো সবই কিন্তু ইন্টিগ্রেশনটা ওভার দ্য সারফেস, রাইট? সুতরাং এটা ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস উইল বি -5 নাও, দ্যাটস ইম্পর্টেন্ট। ওকে, সুতরাং এখানে মানে যে চার্জকে বেস্টন করে আমি গসিয়ান সারফেসটা দেখাবো, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে মানে চার্জটা আদৌ গসিয়ান সারফেসের ভিতরে আছে কিনা। ভিতরে না থাকলে ওইটা ইকুয়েশনের ডান পাশে আসবে না, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস ইকুয়াল টু কিউ এই ইকুয়েশনের ডান পাশে আসবে না কিন্তু এটা। আর যদি ভিতরে থাকে তাহলে আসবে। এখন কিছু আছে ভিতরে কিছু বাইরে, তাহলে বাইরেগুলো বাদ, শুধু ভিতরেগুলো দিয়ে ইকুয়েশন লিখবো। সেটা কিন্তু এই ডান পাশের ফিগারে বলা হয়েছে যে আমার কিছু পরিমাণ চার্জ নিয়ে আমি কথা বলছি, চার্জ থেকে যে প্লাগ বেরোচ্ছে এই প্লাগটা গসিয়ান সারফেস ভাবে যে চার্জটা ভিতরে না, তাহলে এখানে তো এক পাশ দিয়ে ঢুকছে এক পাশ দিয়ে প্লাগ বেরোয় যাচ্ছে, সো কোনো নেট ফ্লাক্স পাচ্ছি না। এই জন্য এই ক্ষেত্রে ফাই জিরো কথাটা অর্থই হলো চার্জ ভিতরে নাই, দ্যাট ইজ ভিতরে থাকা চার্জের পরিমাণ 0। ওকে, এই জন্য গসিয়ানের মানে গসের পোস্টুলেটটা এটাই ছিল, যে যত কুলম চার্জ থাকবে ফ্লাক্সের পরিমাণ হবে তত। ঠিক আছে, এটা আমরা আমরা এটা কিন্তু বলেছিলাম যে ফাই, ঠিক আছে, এটা হলো ফ্লাক্স, আর এখানে ইজিক্যাল টু কিউ, কিউ এনক্লোজড আসলে। তো এই কারণে কিন্তু আমরা আগে একটা কথা বলছিলাম যে ফ্লাক্সের মানে যে ফ্লাক্সের ইউনিট হলো মানে গসের যে রুলটা আমরা শিখলাম সেই অনুসারে ফ্লাক্সের ইউনিট কিন্তু আসলে কুলম, চার্জের ইউনিটও কুলম, ফ্লাক্সের ইউনিটও কুলম। এটা হলো শর্টেস্ট ইউনিট, যদিও আরো ইউনিট আছে, কিন্তু এটা সবচেয়ে ছোট এবং সহজ ইউনিট, আমরা কুলম্বই বলবো সবসময়। চার্জের ইউনিট এবং মনে করো যে ফ্লাক্সের ইউনিট দুটো একই, যদিও বাইনাস তার এক না, কিন্তু মানে গাউস বললেন যে গাণিতিকভাবে এরা দুজন সমান। এই জন্য এইখানে আমরা বলি যে চার্জের ইউনিট যেমন কুলম, ঠিক আছে, এখানে তোমার এটা ফ্লাক্সের ইউনিটও কুলম, অর্থাৎ ফ্লাক্স আর চার্জ মূলত একই জিনিস, এটা খেয়াল রাখবো আমরা। আচ্ছা, এখন এটা কিন্তু আমরা লিখছি অলরেডি, এই যে ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস ইকুয়াল টু কিউ, এখানে বোল্ড করাগুলো ভেক্টর, তুমি খাতায় লেখার সময় দিয়ে দিবা ভেক্টর সাইন, এই যে এটা কিউ কিন্তু ভেক্টর না, কিউ ইজ স্কেলার। আচ্ছা, এখন এখানে একটা কাজ করি আমি, কাজটা হলো এই কোষটা একবার লিখে ফেলি, অর্থাৎ একটা ক্লোজ সারফেস ক্লোজ বোঝানোর জন্য এরকম আমি ক্লোজ সাইন দিয়েছি, ডি ডট ডিএস এটা লিখে ফেলি আমি, ইজ ইকুয়াল টু কিউ। বাট হোয়াট ইজ কিউ?
আমরা কিন্তু একটা জিনিস দেখো যে এটা কিন্তু যখনই কোনো সারফেস দিয়ে আমি কোনো একটা চার্জকে ঢেকে ফেলি, তখন ওইখানে তো সারফেস তো আমি এইমাত্র ব্যাখ্যা করলাম যে বেশ কয়েকটা জিনিস বললাম যে দিস ইজ সারফেস, এটার উপরে ছোট্ট একটা এলিমেন্টারি সারফেস নিতে পারি এটসেট্রা। তো যখনই কোনো সারফেস ক্লোজলি কোনো চার্জকে বেষ্টন করে, তখন কিন্তু ওই বেষ্টিত অংশের ভিতরে একটা ভলিউম হয়ে যায়। ফুটবল ফুটবলের সারফেস নিয়ে যদি আমি কথা বলছি, কিন্তু ভিতরে যে জায়গাটা ওটা কিন্তু আসলে একটা এনক্লোজড ভলিউম। সুতরাং আমি কি বলতে পারি যে কি পরিমাণ চার্জ ওই ভলিউমের ভিতরে আছে? যদি বলতে পারি তাহলে অবশ্যই আমি একটা ভলিউম চার্জ ডেন্সিটি ব্যবহার করে কিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ রো ভি ডিভি লিখতে পারি, যেটা কিনা আমরা আগেও লিখেছিলাম, যেখানে ভিটা হচ্ছে ভলিউম। তাহলে এখানে একটা ভলিউম লিখে দিতে পারি। বলো এটাতে কারো আপত্তি আছে কিনা? খুব সহজ। আমি যেটা বলছি সেটা হলো যে মানে আমি ধরে নিয়েছি যে এটা ছিল আমাদের এইটা যে স্পেয়ারটা, যে স্পেয়ার নিয়ে আমি কথা বলছি এটা হলো সেই স্পেয়ার। তো এই স্পেয়ারের ভিতরে কিছু পরিমাণ চার্জ কিউ আমি ব্যবহার করছি। ধরো এর ভিতরে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ আছে আমার। তাহলে এর ভিতরে যদি ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ থাকে, আমি এই যে গসিয়ান সারফেস দিয়ে এটাকে ঢেকে ফেলছি, এই যে এইভাবে ঢেকে ফেলছি, তাহলে আমার প্রশ্নটা ছিল আমি কি এটা বলতে পারি যে গসিয়ান সারফেস দিয়ে যখনই আমি এটা ঢেকে ফেললাম, তখন এই ঢাকা অংশটা আসলে একটা ভলিউম নির্দেশ করে। তার মানে এটা যে মানে এই এই যে স্পেয়ারের ভলিউম যদি আমি ভি বলি, যেখানে ভলিউম হচ্ছে ভি, সুতরাং আমি কি বলতে পারি যে কিউ ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন অফ রো ভি ডিভি। ভলিউম চার্জ ডেনসিটি ডেফিনিশনে পড়াশোনা আমরা পড়ছিলাম, আমাদের এই কোর্সেই পড়ছি জি আগে। স্যার। এটা বলা যায়। ওকে, তাহলে এটা কিন্তু আমি কিউ ইজিক্যাল টু জাস্ট ইনস্ট্যান্টলি লিখে ফেলতে পারি। আচ্ছা নাও খুব খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো আমি। সেটা হচ্ছে যে মাঝের কিউটা যদি ভুলে যাও, তাহলে কিন্তু আসলে এই যে এক পাশে হচ্ছে সারফেসের রেসপেক্টে ইন্টিগ্রেশন, অপর পাশে কিন্তু ভলিউমের রেসপেক্টে ইন্টিগ্রেশন। তো আহ, আমরা যদি এটাকে সিম্পলিফাই করতে যাই, তো দুইটাকে কি একই বানানো সম্ভব কিনা সেটা এখন দেখতে চাই। তো এটা ম্যাথমেটিক্স আমরা পড়ছি, এই জন্য এখানে আমরা ম্যাথমেটিক্স রিভিশনের সময় সবগুলো তুলবো না বলেছিলাম, এই জন্য এখন সেটা মনে করে দিচ্ছি আর কি। এটা হলো ডাইভারজেন্স থিওরেম নামে একটা থিওরেম ছিল ম্যাথমেটিক্সে। সেটা হচ্ছে সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রাল বানিয়ে ফেলা যায়। যেমন আমি এখানে ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস এটাও দিয়ে লিখি, এটা ম্যাথমেটিক্সে পড়ার কথা, তাহলে এটা কিন্তু আমি এটা লিখে ফেলতে পারি এরকম যে আমি এই যে বাই ফোর সাইডে ভলিউম ইন্টিগ্রাল লিখতে পারি। যদি লিখি তখন এটা ডি না লিখে এটা ডাইভারজেন্স লিখতে হবে, ডি এর ডাইভারজেন্স লিখতে হবে। আর এখানে ডিএস না লিখে আমি লিখবো হচ্ছে ডিভি। এই শুধু লেফট সাইডকে এটা নিয়ে আসলাম। আচ্ছা এটা আমি একটা রিভিউ করি এখানে, ঠিক আছে? যে আমরা ওটাও কিন্তু গসের নামই ছিল, গসের ডাইভারজেন্স থিওরেম বলে। তা আমি স্যার আপনার মিউট হয়ে গেছে স্যার, কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্যার। আচ্ছা যেটা বলছিলাম সেটা হলো যে ম্যাথমেটিক্সে একটা থিওরেম পড়ছি আমরা, যেটা হলো ডাইভারজেন্স থিওরেম। ডাইভারজেন্স থিওরেম, আচ্ছা এটা হলো ম্যাথের ডাইভারজেন্স থিওরেম, একটু বলে নিই আগে আমি এটা। তো ম্যাথের ডাইভারজেন্স থিওরেম, যেটা ম্যাথ পড়ার সময় যে ডাইভারজেন্স থিওরেম পড়ছি সেটা কি ছিল? সেটা হলো এরকম যে ধরো ইউ হ্যাভ বিন গিভেন এ ভেক্টর এ, বা যে কোনো ভেক্টর, এটা আমি জেনারেলাইজ করার জন্য এ ভেক্টর বললাম। এখন এ ভেক্টরকে তুমি যদি একটা সারফেস এর উপরে ইন্টিগ্রেট করো, দ্যাট ইজ ওভার দ্য সারফেস করো, তাহলে এইটা কিন্তু আসলে ভলিউমের সাথে রিলেটেড। কিভাবে ভলিউমের সাথে রিলেটেড এখন বলবো আমি। তো এই এই জিনিসটা কিন্তু দিস ইজ নাথিং বাট, আমি একটা ভলিউম ইন্টিগ্রাল যদি বলি, তাহলে এ না নিয়ে এর কি নেবো, এটা ডাইভারজেন্স নেবো, দ্যাট ইজ ডেল ডট এ নেবো, ঠিক আছে? আর ডিএসটা হয়ে যাবে ডিভি। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে এই যে ভেক্টরটা এ ভেক্টর, এই এ ভেক্টর কিন্তু মানে এখানে এ দিয়ে লিখছি, এ জায়গায় অন্য যে কোনো ভেক্টর দিলেও এটা সত্য। যেমন আপনি দেখেন এই এ এই এ এখানকার এখানে যা দিয়ে লিখবো এখানে তাই দিয়ে লিখতে হবে। তো আমাদের এখানে এ ডট ডিএস লিখছি, এই জন্য এখানে ডাইভারজেন্স অফ এ ডিভি লিখতে হয়েছে আর কি আমাদের। এটা ম্যাথের ডাইভারজেন্স থিওরেম আছে একটা এরকম, ঠিক আছে? তো আমি যদি এ জায়গায় ডি লিখি, তো লেফট সাইডকে এটা লিখতে পারি, এটা কিন্তু ডাইভারজেন্স, মাঝখানে ডট সাইন আছে।
ওকে, তাহলে আবার খেয়াল করো, সেটা হচ্ছে আমি ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস কে আমি ইউজিং ডাইভারজেন্স থিওরেম। এটাও কিন্তু আসলে গসের নামে, গসেস ডাইভারজেন্স থিওরেম ওটাও, কিন্তু ওটা ম্যাথ ইউজ হয়। ওকে, তাহলে ওইটাকে আমি লেফট সাইডকে বদলাই লিখে ফেললাম, অ্যান্ড হোয়াট এভার দ্য রাইট সাইড একই থাকুক, অসুবিধা নাই। এই যে রো ভি ডিভি একই জিনিস। ওকে, এখন লক্ষ্য করো যে আমি কিন্তু এখন বোথ সাইড থেকে ভি তুলে দিতে পারি, কারণ এখানে দেখো এটাও এখন লেফট সাইডও ভি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, রাইট সাইডও ভি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন তুলে দিতে পারি, বুঝলে হয়ে যাবে এটা ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু রো ভি। ওকে, তো এই যে ডেল ডট ডি ভেক্টর ইকুয়াল টু রো ভি লিখলাম, এইটা কিন্তু আসলে পেয়েছি হচ্ছে গিভেন যে আমি যেটা ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস ইকুয়াল টু কিউ, ওইটাকে একটু সিম্পলিফাই করতে করতে কিন্তু এটা আসছে। তাহলে এটাও গসেস ল, এটাও গসেস ল, কিন্তু পার্থক্য কি, যে আগেরটা ছিল ইন্টিগ্রাল ফর্ম, আর এখন যেটা ছিল যে এখানে বক্স, এখানে দেখো এই যে নিচে লিখে দেওয়া আছে ডেল ডট ডি ইকুয়াল টু রো ভি, এটা হলো ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল। তার মানে দুইটা ফর্মই তোমার আলাদাভাবে খেয়াল রাখতে হবে। একটা হলো যে তোমার ডেল ডট ডি ইকুয়াল টু রো ভি, ঠিক আছে, এটা এটা হলো ডিফারেন্সিয়াল ফর্ম, যেটা আমরা আগে ইন্টিগ্রাল ফর্ম লিখছি, তারপর সেইখান থেকে ডিফারেন্সিয়াল ফর্ম লিখছি। যে কোনোটা আগে বের করতে পারো, কিন্তু বের করে এটাকে সিম্পলিফাই করতে করতে পৌঁছাতে পারো। ঠিক আছে, তো ইন্টিগ্রাল ফর্ম আগে লিখছো, লিখে ওখান থেকে সিম্পলিফাই করে করে জাস্ট ইউজিং ডাইভারজেন্স থিওরেম, এটা সিম্পলিফাই করে করে তুমি কিন্তু এখানে ডিফারেন্সিয়াল ফর্ম নিয়ে আসছো। আবার ডিফারেন্সিয়াল ফর্মটা আগে লিখে তারপর সেখান থেকে ইন্টিগ্রাল ফর্মে যেতে পারো, সেটাও সিম্পল। এটা প্রথমে ডিফারেন্সিয়াল ফর্ম লিখে উভয় পাশে ভি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করবা, অর্থাৎ ঠিক বিপরীত লাইনগুলো লিখে যেতে যেতে হবে। প্রথমে ডিফারেন্সিয়াল ফর্মটা লিখবা, তারপরে বোথ সাইড ভি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করবা, ইন্টিগ্রেট করে তারপরে সেভাবে পিছন দিকে আগাতে আগাতে একসময় তুমি ইন্টিগ্রাল ফর্মটা পাবা আর কি। তো সামারি হচ্ছে এই দুইটা, একটা হলো ইন্টিগ্রাল ফর্ম যেটা এই যে শুরুতে লিখছিলাম, এটা দিস ইজ দ্য ইন্টিগ্রাল ফর্ম, যেটা গত ক্লাস থেকে আসলে শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু ওইটাকে আমি আবার কি করছি, ডিফারেন্সিয়াল ফর্মে নিয়ে গেলাম। সো এই দুইটাই কিন্তু সামারি, এবং যখন যেটা লাগবে, ঠিক আছে, তখন সেটা ইউজ করতে হবে। ওকে, তাহলে এটা মানে প্রচুর এক্সাম্পল আমরা টিউটোরিয়ালে দেখবো, আশা রাখি ইনশাল্লাহ। টিউটোরিয়াল মানে একদিনে হবে না আমাদের, মানে অ্যাটলিস্ট দুই এক সপ্তাহ মনে হয় মানে ডাবল করতে হবে, কারণ অনেক জমে গেছে থিওরি, কিন্তু সেই অনুসারে অঙ্ক করা হয় নাই। তো আমাদের তো মানে সোমবারে তো দেওয়া ছিল, তাই না? তো শুধু মঙ্গলবার আর বৃহস্পতিবার ফাঁকা আছে আমার, আর অন্য দিনগুলো অন্য সাবজেক্ট দিয়ে বুক করা আছে। তো তোমরা এখানে রবিবার অথবা বৃহস্পতিবার এই দুই দিনের যে কোনো একদিন বা 2 দিনেও নিতে পারো আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই সপ্তাহে একটা মানে আজকে তো হচ্ছে মঙ্গলবার, না আজকে হলো বুধবার, আজকে বুধবার, তাহলে আগামীকাল তোমরা একটা টিউটোরিয়াল ক্লাস করবা। ঠিক আছে, ওই লিঙ্কে আমি অ্যাড করে দেবো আর কি, যে লিঙ্ক তোমাদের যে আগে যে টিউটোরিয়াল করো যে লিঙ্ক, ওই লিঙ্ক দিয়ে ঢুকতে পারবা, সমস্যা নাই। টাইম কি আগেরটাই স্যার? একই টাইম, হ্যাঁ। তাহলে আগামীকাল বৃহস্পতিবার, ঠিক আছে, তো একই লিঙ্ক দিয়ে তোমার টিউটোরিয়াল ক্লাসে ঢুকতে পারো আর কি। তো এখানে একটাই হলো যে মানে বৃহস্পতিবার দিন একটু সকাল সকাল দেওয়া যায় স্যার, সন্ধ্যার সময় তো মানে অন্য সাবজেক্ট পড়তে হয় স্যার, মানে বৃহস্পতিবার তো মোটামুটি ক্লাস নাই স্যার, মানে সকাল দিতে পারো, কোনো অসুবিধা নাই। তা সেক্ষেত্রে আমি আলাদা লিঙ্ক ক্রিয়েট করে দেবো আর কি, ওই লিঙ্কে দিতে পারবা না, কারণ ওইটার সাথে অ্যাড করতে গেলে একই টাইম হইতে হয় আর কি। ওইটা তো কোনো সমস্যা না, তোমরা ধরো 9টায় করো, তাহলে 9টায়, ঠিক আছে, সকাল 9টায়। সকাল 9টায়? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে Yes, sir. তাহলে ওই সকাল 9টায় একটা লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে রাখবো না। আর এইটা আমি প্রতি প্রতি বৃহস্পতিবারে 9টায় রাখি, তবে প্রতি বৃহস্পতিবারে নিব না আমি, শুধু যেগুলোতে লাগবে সেগুলোতে। ঠিক আছে, আবার বলছি, সেটা হলো আমি প্রতি বৃহস্পতিবারের জন্য একটা লিঙ্ক দিয়ে রাখবো, সমস্যা নাই, কিন্তু মানে ওই তোমাদের ওই প্রতি বৃহস্পতিবারেই নেওয়া হবে না হয়তো, ক্লিয়ার? তাহলে ওই বৃহস্পতিবার সকাল 9টায়, আর মনে করো যে এখানে ওই সোমবারে সন্ধ্যা 6টায়, এই দুইটারই লিঙ্ক ক্রিয়েট করা থাকবে, কিন্তু বৃহস্পতিবারের ক্লাসটা প্রতি সপ্তাহে হবে না। ঠিক আছে, মানে আমাদের স্যার, যে পিছাই গেছি তাই। হ্যাঁ, নি কোশ্চেন?
স্যার বৃহস্পতিবারের ক্লাসটা স্যার সন্ধ্যায় স্যার। আচ্ছা, সুবিধা কি? স্যার মানে ওই যে আপনি তো আগে একটা ক্লাস করছিলেন সোমবারেরটা, তো আমাদের ক্যাপস্টনের মিটিং স্যার আবার মাঝে মাঝে বৃহস্পতিবারেও স্যার করতে হয়, এর জন্য স্যার যদি ওইটা বৃহস্পতিবারে কয়টায় করতে হয়? স্যার ম্যাক্সিমাম টাইম স্যার তো সন্ধ্যার পরে করে না, এর জন্য স্যার সকাল বা দুপুরে স্যার দেয়। সকালেই তো দিলাম। না স্যার, আপনার ক্লাসটা যদি সন্ধ্যার পরে দেন স্যার তাহলে স্যার না না, ভালো স্যার হয়। কখন, মানে তোমার টিচার কখন দেন সেটা বলো, আমি তো ও সেটা। স্যার, স্যার হচ্ছে অনেক সময় সকালে দেন, অনেক সময় দুপুরে স্যার দেন স্যার, মানে স্যারের এটা ফিক্স না আর কি, যখন স্যার ফ্রি থাকেন আমাদের নক করেন। হ্যাঁ, কোন স্যার? স্যার হাজা স্যার। ও, তার মানে সকালে বা বিকালে যে কোনো একটা নির্দিষ্ট করলে অন্য টিচাররা অন্য সময়টা নির্দিষ্ট করতে পারে। জি স্যার। আমার আমার তো বিকালে দিতে অসুবিধা নাই, কথা বুঝতে পারছো? কিন্তু সমস্যা যেটা হয় সেটা হলো যে সন্ধ্যার টাইমে প্রচন্ড ইন্টারনেটের উপর চাপ থাকে এবং খুব বারবার ডিসকানেক্ট হয়ে যায় আর কি মাঝে মাঝে। এই জন্য মানে সন্ধ্যায় সচরাচর দিতে চায় না আর কি, বুঝতে পারছো? আর তারপরে বৃহস্পতিবার সন্ধ্যায় মিটিং থাকে মাঝে মাঝে। ওকে, তো উনি কি পুরা দিনই তো আর ইউজ সকালেই করে নেন না? স্যার। হ্যাঁ, উনি তো পুরা দিন তো আর ইউজ করে না, তাই আচ্ছা না? স্যার, সকালেই স্যার দেন স্যার। আচ্ছা, তো যাই হোক, আমি তো 9টায় দিয়েছি, 9টায় তো অনেকে ক্লাস দেয় না আসলে, বা আরো আগেও নিতে পারো, সমস্যা তো নাই। না, আরো আগে নিলেও সমস্যা নাই। স্যার ঠিক আছে, সকাল 9টা স্যার, আপনার সমস্যা হলে স্যার 11টাও করতে পারেন স্যার, মানে যদি সমস্যা থাকে স্যার। আমাদের সমস্যা নেই স্যার। মানে 9টা হলে সময় বাড়ানো যাবে, এটা এই জন্য বললাম। 9টায় থাকুক, হ্যাঁ, 9টা হলে সময় বাড়ানো যাবে, সমস্যা নাই। অর্থাৎ টাইমটা, জি স্যার। মানে ওই টাইম লিমিট না দিলেও হবে আর কি, এই জন্য বলতেছি, বুঝতে পারছো ব্যাপারটা? 9টা হলে টাইম লিমিট না দিলেও হবে, তোমার এখানে যতক্ষণ খুশি ওটা এক্সটেন্ড করা যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তাহলে সকাল 9টা এটা লিখে রাখো আর কি, তাহলে আগামী। স্যার, স্যার কালকে টিউটোরিয়াল ক্লাসটা কি স্যার সিটির সিলেবাসে ইনক্লুডেড থাকবে? ঠিক আছে, এটা হ্যাঁ, কোশ্চেন। স্যার কালকে সিরিজ শুনতে পারি না সিলেবাসটা কি? তোমার কথা। হ্যালো স্যার, স্যার কালকে সিরিজ সিলেবাসটা কি স্যার? কে কিছু বলছো? হ্যাঁ। স্যার বলছিলাম যে কালকে সিরিজ সিলেবাসটা কি স্যার হচ্ছে আহ, রবিবারে সিটির জন্য হচ্ছে ইনক্লুডেড থাকবে? স্যার আপনার কথা শোনা যায় না। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। দুপুরেও তো নেটের চাপ থাকে, এই জন্য মনে হয় ডিসকানেক্ট হয়ে যেতেছে কিনা। স্যার কি অ্যাটেন্ডেন্স দিছে আজকে? না, মনে হয় নেই এখন।
সরি ইন্টারনেটে আজকে বেশ ডিস্টার্ব করছে মনে হয়। ওকে, লেট আস শেয়ার এগেন। স্যার কালকে টিউটোরিয়ালের টপিক কি আমাদের সিটিতে ইনক্লুড থাকবে? সিটি আজকে ক্লাস পর্যন্ত, জি স্যার। আজকে পর্যন্ত যা পড়া হচ্ছে এটা, ঠিক আছে, আর টিউটোরিয়ালে যতদূর আগানো যায়। জি স্যার। মানে স্যার আজকের টপিকে যেসব ম্যাথ থাকবে এগুলি তো স্যার কালকে করাবেন তাই না স্যার? মানে ওটা পরপর করাবো, যে আমাদের তো আগেও অনেক কিছু বাদ আছে এখনো। আমি তো ইনফ্যাক্ট কিছুই ধরি নাই। আমাদের সিলেবাসের যে এক্সাম্পল গুলো, ওগুলো তো কেবল ভেক্টর শেষ করছি আর কি। তারপরে তো কুলম্বস ল, তারপর চার্জ ডেনসিটি, কুলম্বস ল, যে আজকে গসেস ল করছি। তার মানে ওই দিন আসলে আর একটু বাড়াই নিলে ভালো হইতো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এটা বলছি যে এখানে অ্যাপ্লিকেশন এক্সাম্পল, তো ফার্স্ট অ্যাপ্লিকেশন এক্সাম্পলটা দেখবো আমরা। আচ্ছা, তো এটা বুঝে আসি আগে, তাহলে আমাদের সুবিধা হবে যে আমরা বোর্ডে যাই আগে, বোর্ডে যাই এটা বুঝে ফেলি। আচ্ছা, প্রথম কথা হলো, আচ্ছা আমরা কি চাচ্ছি সেটা আগে বলি। সেটা হলো যে আমরা মনে করো যে গতদিন যে এক্সাম্পলটা কুলম্বস ল দিয়ে করেছিলাম, ওই এক্সাম্পলটা আবার দেখি, কিন্তু আজকে করবো গসেস ল দিয়ে। এক্সাম্পলটা কি ছিল একটু রিপিট করি আগে। ধরো যাক আমাদের একটা লম্বা ওয়্যার ছিল, দিস ইজ দ্য ওয়্যার। তো এই ওয়্যারের ভিতরে যে মনে করো যে এটা জেড ইজিক্যাল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কিছু পরিমাণ চার্জ এটার উপরে ছড়ানো আছে উইথ দ্য লাইনস অফ ডেনসিটি রয়েল। তো আজকেও আমরা এটাতে গত দিনে যেটা করছিলাম সেটা হচ্ছে আর দূরত্বের কোনো একটা পয়েন্টে যদি এটা পি হয়, তাহলে পি বিন্দুতে আমরা কি করছিলাম যে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছিলাম এবং একটা রেজাল্ট পেয়েছিলাম, সবার খাতায় রেজাল্টটা থাকার কথা। তো ধরো আজকে আমরা একই কাজ করব, কিন্তু বলা হবে গসেস ল ইউজ করে করতে হবে। আমি প্রবলেমটা ফর্মালি দেখাবো, তার আগে আমরা একটু বলি যে হাউ টু চুজ গসিয়ান সারফেস। এটা আমরা একটু দেখে নিয়ে তারপরে অঙ্কটাতে যাব। তো হাউ টু চুজ গসিয়ান সারফেস। তো গসিয়ান সারফেস চুজ করা, কারণ আমাদের তো ইন্টিগ্রেশন অফ ডিএস ডি ডট ডিএস এটা যদি ব্যবহার করতে হয়, তো আমাকে ডিএস আগে বের করতে হবে, ডিএস কোনটা। তাহলে ডিএস বের করার জন্য এটাকে বলে গসিয়ান সারফেস চুজ করা। তো গসিয়ান সারফেস যেটা, সেটা কিন্তু কি হয়, সেটা বের করার 3টা গাইডলাইন আছে, খেয়াল রাখবো আমরা। নাম্বার 1, আমি যদি কখনো বলি যে আমার এখানে পয়েন্ট চার্জ আছে, পয়েন্ট চার্জ অথবা ভলিউম চার্জ, অর্থাৎ একটা ভলিউমের ভিতরে চার্জগুলো ছড়ানো আছে। ঘটনাটা এরকম যে আমি এখানে কিছু পরিমাণ চার্জ এখানে আছে প্লাস কিউ, এটা কিন্তু আসলে পয়েন্ট চার্জ, অথবা আমি কিছু পরিমাণ চার্জ একটা ভলিউমের মধ্যে ছড়াই যাচ্ছি এরকম। ওকে, তো এইভাবে চার্জ ছড়াচ্ছি আর কি। এই দুই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা একটা স্ফিয়ার ধরবো। যেমন এখন ফান্ডামেন্টাল এক্সাম্পল দেখানোর সময় আমি কিন্তু বলেছিলাম যে এখানে কিছু পরিমাণ চার্জ ভিতরে আছে, তাহলে এটা দিয়ে আমরা এখানে ফ্লাক্স বেরোচ্ছে, তাহলে ওই ফ্লাক্সগুলোকে যাতে সবগুলো মানে ফ্লাক্সকে ইনক্লুড করে, এই জন্য আমরা একটা স্পেয়ার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছিলাম। অর্থাৎ এটা কিন্তু একটা ভলিউম চার্জ ছিল, যে কারণে আমি একটা স্পেয়ার ধরছিলাম। এখন এটা 1 নম্বর গাইডলাইন। 2 নম্বর গাইডলাইন হলো মনে করো যে কিছু পরিমাণ চার্জ এখন লাইনের উপর ডিস্ট্রিবিউট আছে এরকম। তুমি যদি এখনো এইভাবে এটা লাইনের উপর ডিস্ট্রিবিউট আছে, এখনো যদি তুমি স্পেয়ার দাও, তাহলে তো সব চার্জ ইনক্লুড হবে না এবং সুষমভাবে বেরও হবে না। কিন্তু লাইন থেকে যখন বের হয় তখন তো এটা খেয়াল করো যে এখানে এভাবে যে খেয়াল করি, ঠিক স্পেয়ারে যেমন সব দিক দিয়ে সমানভাবে বের হচ্ছিল, এই লাইনের উপরে চার্জ যদি ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে এখান থেকে যেগুলো বেরোবে ওগুলো তো আমি একটা গসিয়ান সারফেস দিয়ে ধরি, ধরা যাক এটা হলো লাইন চার্জ, তাহলে এইভাবে বেরোবে ফ্লাক্সগুলো, বা এইদিকে এইভাবে বেরোবে। তাহলে এটা কিন্তু ওই স্পেয়ারের সব জায়গায় সমান হারে বের হচ্ছে না, তার মানে ডি উইল বি ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্ট। ওকে, এই জন্য যদি আমি বলি কখনো যে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন যদি কখনো বলা হয়,
তাহলে গসিয়ান সারফেস ধরতে হয় একটা সিলিন্ডার, এটা খেয়াল রাখবো আমরা। তার মানে এই ধরনের ক্ষেত্রে একটা সিলিন্ডার দিয়ে ঢেকে দেবো, এটা একটা সিলিন্ডার, তাহলে এইবার কিন্তু সব দিকে সমানভাবে বেরোবে, অর্থাৎ তোমার স্পেয়ারের ওই ঝামেলাটা থাকবে না যে তোমার এখানে এক এক জায়গায় এক এক রকম ফ্লাক্স ডেন্সিটি। এটা কিন্তু তোমাকে একটু মানে কল্পনায় ভিজুয়ালাইজ করলে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা, যে আমি যদি একটা পয়েন্ট চার্জ কোথাও রাখি অথবা একটা ভলিউম চার্জ রাখি, তাহলে কিন্তু সব দিকে সমানভাবে এটাকে স্পেয়ার দিয়ে ঢেকলে সব দিকে সমানভাবে ডি পাবা। ওকে, যেদিকে ডি হিসাব করো একই পাবা, কিন্তু কিন্তু তুমি যদি এরকম একটা লাইনের উপরে চার্জ ডিস্ট্রিবিউট করো, তাহলে এটা সিলিন্ডার ধরলেই কেবল সিলিন্ডারের গায়ের উপরে যে কোনো জায়গায় একই পরিমাণ ডি পাবা। অর্থাৎ ডি যদি সেম রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার লাইন চার্জের ক্ষেত্রে সিলিন্ডার ধরতে হবে, পয়েন্ট চার্জের জন্য ধরতে হবে স্পেয়ার। তা নাহলে কিন্তু তুমি ইউনিফর্ম ডি পাবা না। ইউনিফর্ম ডি না হলে তোমার এখানে গসেস ল অ্যাপ্লাই করা যায় না। এই জন্য গসিয়ান সারফেসের ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, ঠিক আছে, আমাদের ক্যারেক্টারিস্টিক যেটা আমরা যদি বলি যে ক্যারেক্টারিস্টিক্স অফ গসেস ল, ক্যারেক্টারিস্টিক্স অফ গসেস ল, তাহলে এটা কিন্তু ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া হচ্ছে ক্যারেক্টারিস্টিক যেটা, সেটা হচ্ছে অবশ্যই, ঠিক আছে, মানে অন দ্য গসিয়ান সারফেস, অন দ্য গসিয়ান সারফেস D must be the same everywhere. এটা D এর ম্যাগনিটিউড, ঠিক আছে, must be the same everywhere, must be the same or uniform everywhere. এই জিনিসটা যদি মেনে না চলে তাহলে সে গসিয়ান সারফেসই না। তাহলে লক্ষ্য করো যে আমি আগের পেজে যেটা বলছিলাম যে একটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে তুমি স্পেয়ার দিয়ে না ঠেকলে সব দিকে সমানভাবে ফ্লাক্স বেরোচ্ছে, এটা এনশিওর করতে পারো না। হ্যাঁ, অথবা তোমার একটা ভলিউম চার্জ, একটা ভলিউমকে যে মানে ভলিউমের ভিতরে ছড়ানো আছে, সেটা যদি চারদিকে আমি স্পেয়ার দিয়ে ঢেকে দিই, তবেই কেবল এটা সব দিকে সমানভাবে মানে ডি পাবো এমন নিশ্চয়তা আছে। সিমিলারলি আমি যদি মনে করো যে একটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন চিন্তা করি, তাহলে কিন্তু অবশ্যই এটা কি হতে হবে, একটা সিলিন্ডার হতে হবে, এই কথাটা বলছিলাম আমি। আচ্ছা, 3 নম্বর গাইডলাইন, এটা হলো যদি সারফেস চার্জ হয়, যেটা আমি একটা সারফেসের উপরে এখানে একটা মনে করো একটা ধরো আমি এক্স ওয়াই সারফেসে এটা ছড়াই দিলাম, তো আমি এরকম সারফেসের উপরে ছড়াচ্ছি এখন এক্স ওয়াই সারফেস, এটা এক্স এটা ওয়াই, তাহলে এরকম সারফেসের উপরে চার্টগুলো ছড়ানো। তাহলে এবার কি করব, এইবার হতে হবে একটা বক্স, কারণ আমি যদি একটা বক্স চিন্তা করি যে সাপোজ দিস ইজ এ বক্স হিয়ার, তাহলে এই বক্সে কিন্তু দেখো যে এই যে যেহেতু সারফেসের উপরে চার্টগুলো ছড়ানো, তাহলে এটা প্রত্যেকটা চার্জ থেকে আমি যদি একটা করে লম্ব আঁকি, তাহলে ওটা কেবল একটা বক্স দিয়েই ঢাকা যায়। ওটা কোন তুমি সিলিন্ডার দিয়ে অথবা একটা স্কোয়ার দিয়ে ঢেকলে সবগুলো চার্জ এনক্লোজ হবে না। অর্থাৎ এমন ভাবে হইতে হবে যেন মানে সব চার্জের জন্য যেন এটা কাজ করে, এবং অবশ্যই যেন সারফেসের উপর লম্বভাবে ফ্লাক্স গুলো বের হয়। যেমন এখানে তো মানে যদি আমি একটা লাইনের উপর থাকে, তাহলে লাইন থেকে যে ফ্লাক্স গুলো বেরোচ্ছে ওগুলো সারফেস দিয়ে লম্বভাবে বেরোবে। পয়েন্ট চার্জের জন্য কি হবে, ঠিক আছে, তো অবশ্যই কি মানে যখন একটা স্ফিয়ারের সারফেস দিয়ে বেরোবে তখন লম্বভাবে বেরোবে। এর জন্য নিয়ম হচ্ছে 3টা, একটা হচ্ছে ভলিউম চার্জ অথবা পয়েন্ট চার্জের জন্য এটা অবশ্যই একটা স্ফিয়ার হবে, এটা 1 নাম্বার, ঠিক আছে। আর লাইন চার্জের জন্য হবে একটা সিলিন্ডার, ওকে। আর সারফেস চার্জ, যেটা এখন লিখছি আমি, সারফেস চার্জের জন্য, ঠিক আছে, এটা হবে একটা বক্স, হবে রেক্ট্যাঙ্গুলার বক্স। এই 3টা গাইডলাইন যদি মনে থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই মানে গসিয়ান সারফেস শুরুতেই চিনতে পারবো। তো এখন আমরা আমাদের যে প্রবলেমটা যেটা আছে ওইটাতে যাই। প্রবলেমটা একটু পড়ো আবার, কিন্তু গত দিনের প্রবলেমটাই, কিন্তু আজকে আমি বলে দিয়েছি গসেস ল ইউজ করো, এই পার্থক্য। আবার পড়ি অঙ্কটা, বলা আছে ইউজ গসেস ল টু অবটেইন অ্যান এক্সপ্রেশন ফর ই। এখানে ই ভেক্টর কিন্তু আসলে একটা জিনিস মনে রাখবো আমরা, সেটা হচ্ছে এখানে বলছে ই, কিন্তু গসেস লতে আছে ডি। ডি আর ই তো একই, শুধু এপসাইলন দিয়ে গুণ করলেই হয়ে যায়। অর্থাৎ ডি ভেক্টর ইজ ইকুয়াল টু এপসাইলন ইনটু ই ভেক্টর। ফর দিস রিজন তোমার যদি কখনো ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে, তাহলে প্রথমে ডি এর এক্সপ্রেশন বের করবা, ক্যাপিটাল ডি, অর্থাৎ ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি এক্সপ্রেশন আগে বের করবা, তারপর সেটাকে এপসাইলন দিয়ে গুণ দিবা, তাহলে ডি ভেক্টর হবে। এই জন্য ই বলুক আর ডি বলুক আসলে প্রসিডিউর একই, ওকে। অলমোস্ট ডিউ টু ইউনিফর্মলি একটা লং লাইন উইথ ইউনিফর্ম চার্জ ডেনসিটি রয়েল, এটা কিন্তু আগের মতো সবই। আর দ্যাট রেসাইডস অ্যালং দ্য জেড অ্যাক্সিস, এখান থেকে এখন যে জেড অ্যাক্সিস এর উপরে আছে, তার মানে এক্স্যাক্টলি আগের দিনের অঙ্কটাই, কিন্তু পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে টুডে উইল ইউজ
ঠিক আছে, সিম্পলি হোয়াট গসেস ল কিন্তু আমরা ইউজ করবো আর কি। আগের দিনে গসেস ল ইউজ করিনি, আগের দিনে কুলম্বস ল ইউজ করে করছিলাম। তাহলে যেহেতু লাইন চার্জের কথা বলা হচ্ছে, সো উই হ্যাভ টু ইউজ এ সিলিন্ডার। তো মনে করো আমি এখানে একটা এই যে এইচ উচ্চতার একটা সিলিন্ডার ধরলাম, যে সিলিন্ডারটা ধরবো এটা কিন্তু ইনফাইনাইট লেন্থের ধরা যাবে না আবার, তো এমনি একটা ফাইনাইট লেন্থের ধরলেই হবে। তো এইচ ধরলাম, কোনো অসুবিধা নেই, এইচ ধরি বা এল ধরি কোনো ব্যাপার না। তাহলে চার্জ এখানে কিন্তু মানে আমাদের ফ্লাক্স গুলো ছড়াচ্ছে এইভাবে, এই যে এইভাবে কিন্তু এই যে মানে আমার দিকেও আসছে, কিন্তু ওটা আমি এখানে দেখাতে পারছি না আর কি। বাট সব দিকেই চারদিক ঘুরেই কিন্তু এরকম ফ্লাক্স গুলো বেরোচ্ছে। তাহলে ফ্লাক্স গুলো বের হচ্ছে কিন্তু এটার গা দিয়ে। এই জন্য ছোট্ট এরিয়াটা আমি ধরছি একটু সিলিন্ডারের গা ঘেঁষে, অর্থাৎ সিলিন্ডারের গায়ের উপরে একটা বাঁকানো তলের উপরে আমি ছোট্ট এরিয়া ধরছি ডিএস, এবং ধরে নিচ্ছি যে তার যে করসপন্ডিং যে ফ্লাক্স ডেন্সিটি সেটা হচ্ছে ক্যাপিটাল ডি, এবং এটাকেই আমি বলছি গসিয়ান সারফেস। রাইট, এতটুকু ধরতে পারছি আসলে। আচ্ছা, নাও আমার উদ্দেশ্য হচ্ছে যে মানে আসলে ই বের করা। তাহলে আমি উইল স্টার্ট ফ্রম কিউ। তাহলে আমরা যদি লিখি যে কিউ ইজ ইকুয়াল টু রো ভি ডিভি, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ রো ভি ডিভি ইজ ইকুয়াল টু হোয়াট, ইজ ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস। ওকে, তাহলে এখন এখান থেকে অনেক কিছু কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমত হোয়াট ইজ দিস, এই লেফট সাইডটা কত, এখানে তো ওভার দ্য ভলিউম। তাহলে আগে একটা কাজ করি, সেটা হচ্ছে রো ভি আর ডিভিটা লিখে ফেলি। তাহলে এখানে লক্ষ্য করো যে আমার কিন্তু রো ভি নাই, আছে রো এল। হ্যাঁ, মানে এই যে লাইনের উপরে যে চার্জগুলো আছে সেটা কিন্তু আসলে রো এল দিয়ে আছে, ভালো করে খেয়াল করে দেখো। এই সুতরাং আমি যদি মনে করো যে কিউ বের করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে রয়েলের উপরে যে পরিমাণ চার্জ পরপর পরপর একটা দুইটা তিনটা এইভাবে পরপর পরপর কিন্তু এই লাইনের উপর ছড়ানো আছে। সুতরাং এই রো ভি ডিভি অংশটা আমরা কাজে লাগাবো না, সরাসরি কিউ দিয়ে করবো কাজটা। অর্থাৎ কিউ ইজিক্যালটা এটা 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 মাঝেরটা না লিখলে কোনো অসুবিধা নাই এক্ষেত্রে এটাতে। ঠিক আছে, তুমি কনফিউশন নেওয়ার জন্য নাও লিখতে পারো, ধরো এটা লিখলাম না, শুধু কিউ ইজিক্যালটা লিখতাম এবং ডাইরেক্ট কিউ দিয়ে হয়ে যাবে আসলে। অর্থাৎ যে কিউ ইজিক্যালটা এটা। ওকে, আচ্ছা কিউ দিয়ে হয়ে যাবে কেন, তার কারণ হলো এই যে যেহেতু এখানে বলা আছে যে লাইন চার্জ ডেন্সিটি রো এল, হ্যাঁ, তাহলে কিউ ইজিক্যাল টু কিন্তু আমি ইন্টিগ্রেশন অফ রো এল ডিএল ওটা ব্যবহার করেই করতে পারবো, তখন ভি এরটা লাগবে না এক্ষেত্রে। তাহলে এটা ওটাই লিখি, অসুবিধা নেই, রো এল ইন্টু ডিএল এবং ইন্টিগ্রেশন অফ ওভার দ্য লাইন, এটা ওভার দ্য লাইন ইজিক্যাল টু এটা এসে ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস, এটাকে ব্যবহার করবো আমরা। আমরা পরের পেজে যাবো, তার আগে বলো যে এই পেজে যা লিখেছি তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তাহলে আমি এখানে আগে হিন্সটা দিয়ে রাখি, পরের পেজে যখন যাচ্ছি তখন হচ্ছে রোয়েল ইজ কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসবো। আর ইন্টিগ্রেশন অফ ডিএল মানে যে এইটার দৈর্ঘ্য আমি ধরেছি কিন্তু এইচ, উচ্চতা এইচ ধরছি, তাহলে একটি লিমিট দেবো 0 to h। ঠিক আছে, আর রাইট সাইডে হিসাব করে এখন লিখছি আর কি, তো আমরা এটা লিখে ফেলি। তাহলে লেফট সাইডে হচ্ছে রোয়েল ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 to h, ঠিক আছে, আর হচ্ছে ডিএল। আর রাইট সাইড হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস ছিল মনে হয়, এই দুইটা লিখবো এখন। তাহলে প্রথমে ডি, আচ্ছা ডি এবং ডিএস উভয়ের কিন্তু ডিরেকশন একই, এই ফিগার দেখো ভালো করে। ডি এর ডিরেকশন অলওয়েজ কি গা ঘেঁষে, এটা মানে বাইরের গা দিয়ে বাইরের দিকে লম্ব, ফ্লাক্স যে পথে বেরোচ্ছে সোজা কথা। ডিএস এর ডিরেকশনও তাই, এটা ফিগার দেখলে বোঝা যাবে। তাহলে যেহেতু উভয়ের ডিরেকশন একই দিকে, এই জন্য ডট প্রোডাক্ট নিলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এইভাবে ধরে ডট প্রোডাক্ট নিতে হবে। তাহলে এটা স্টার্ট। তাহলে এখানে যে এটা ডি ডট ডিএস ছিল, সো প্রথমে লিখবো ডি, তারপর লিখবো ডিএস, তারপর লিখবো cos 0 ডিগ্রি। তবে এটা মানে দেখাতে হবে এমন কথা নাই, এটা সিম্পলি মানে লিখলে হবে আর কি। এখন লিখে ফেলে এটা রয়েল ইন্টু, এটা কিন্তু মানে সরাসরি লেখা যাবে এইচ। আর হোয়াট অ্যাবাউট দিস, টি কিন্তু কনস্ট্যান্ট, ওটা বাইরে নিয়ে আসতে পারবো। বাইরে নিয়ে আসতে পারবো কেন, ডি কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসতে পারবো আমরা। ঠিক আছে, এটা বাইরে আনতে পারবো কেন, তার কারণ আমি কিন্তু বলেছি গসিয়ান সারফেসের ক্রাইটেরিয়াই হচ্ছে সারফেসের উপরে প্রত্যেকটা জায়গায় ডি মাস্ট বি দ্য সেম। এটা এখানে কিন্তু ওই যে সরি ইসে কিন্তু আমরা লিখেছিলাম, এটা বোর্ডে লিখে দিয়েছিলাম এটা। ওকে, তাহলে এই জন্য ডি বাইরে নিয়ে আসলে আমাদের সমস্যা নাই। আর ইন্টিগ্রেশন অফ ডিএস, ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস
আর এখানে লিখবো হচ্ছে ওভার দ্য সারফেস। ওকে, তাহলে তুমি এই ইন্টিগ্রেশন অফ ডিএস এটা তুমি কষ্ট করে বেরও করতে পারো বা ডাইরেক্টও লিখতে পারো, কারণ এটা একটা সিলিন্ডার ছিল। আমি দুইটাই দেখাবো, কিন্তু পরীক্ষার সময় তুমি একবার বুঝে গেলে দেখবে ডাইরেক্ট লেখা যাবে। যেমন আমি এখন দেখাই সেটা, এটা ডি আর ইন্টিগ্রেশন অফ, এটা আগে ডিএসটা লিখে নেই। তো হোয়াট ইজ ডিএস হিয়ার? আচ্ছা, আগে ডিএস লিখি, পরে ইন্টিগ্রেশন সাইন দেবো। ইন্টিগ্রেশন সাইন পরে দিচ্ছি, প্রথমে ডিএসটা লিখছি, খেয়াল করো। তো এই সিলিন্ডারের জন্য ডিএস কি? এরকম ছোট্ট একটা আইডিয়া বলছিলাম এটা, এবং তার লম্ব হচ্ছে, এটা হলো আর ক্যাপ, এর বাইরের দিকে লম্ব। তো যেহেতু ভেক্টর গুলো সব আমি আগেই সরাই ফেলছি, এই জন্য ভেক্টর আর ক্যাপ বাদ দিয়ে বাকিটা লিখতে হবে। তাহলে আমরা লিখবো কি, ইন্টিগ্রেশন অফ আর, তারপরে লিখবো হচ্ছে ডি ফাই ডিজেড। বাট এখানে কিন্তু দুইটা ডি চলে আসছে, তো এই জন্য ইন্টিগ্রেশনে দুইটা হবে। ওকে, আর ফাই লিমিট 0 to 2 পাই, আর জেড এর লিমিট 0 to h। ওকে, তো এটা হিসাব করলে আর এর মান হচ্ছে, মানে আরই থাকলো, তাহলে আমরা লিখতে পারবো ডি ইন্টু আর ইন্টু 2 পাই ইন্টু এইচ। ওকে, এখানে একটা খুব ইন্টারেস্টিং বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে ইউ ক্যান রাইট ইট ডাইরেক্ট অলসো। ইন্টিগ্রেশন দিয়ে হিসাব করে বের করতে হবে এমন না কিন্তু। কেন? কারণ যখন আমি বলছি ইন্টিগ্রেশন অফ ডিএস, এইটা হচ্ছে আমাদের সিলিন্ডারটা, তো ওভার দ্য সারফেস, তাহলে এই পুরা একটা সিলিন্ডার একদম পুরো বাইরের পুরো সারফেসটাই কিন্তু আসছে হিসাবে। এটা ঘুরিয়ে, চারদিক ঘুরিয়ে পুরো সারফেসটাই আসছে। পুরো সারফেসের এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ, এটা ফর্মুলা মনে আছে না, যে ড্রাইভ করার সময় বলেছিলাম। সো এই ইন্টিগ্রেশন অফ ডিএস ওভার দ্য হোল সারফেস, দিস ইজ নাথিং বাট 2 পাই আর এইচ, এটাই কিন্তু আসছে হিসাবে। 2 পাই আর এইচ কিন্তু আসছে। ওকে, তাহলে এখান থেকে ডি পেয়ে যাবে, দেয়ারফর ডি ইজ ইকুয়াল টু, সব অপর পাশে নিয়ে যাও, এবং মজা হচ্ছে এইচ কাটা যাবে বোথ সাইড থেকে। ওকে, তাহলে এই যদি কাটা যায় তো হোয়াট ইজ ডি? আচ্ছা, ভেক্টর পরে দে, আগে ডি লিখি। আগে ডি কত? অর্থাৎ মানে ডি ছাড়া অন্য সবগুলো অপর সাইডে নিয়ে যাব, নিয়ে গেলে ডি পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে রো এল ডিভাইডেড বাই টোয়াইস পাই আর, তাহলে এটা হলো ডি এর মান। তাহলে ডি ভেক্টর কি হবে? ডি যদি হয় এটা, তাহলে ডি ভেক্টর কি? ডি ভেক্টর হচ্ছে শুধু একটা আর ক্যাপ জুড়ে দিলে হবে, কারণ এটা ডিরেকশন দেখো যে গা ঘেসে বাইরের দিকে। এই যে আগের পেজের ফিগার দেখলে বোঝা যাবে, এই যে ডিরেকশন কিন্তু এটা গা ঘেসে বাইরের দিকে ডি ভেক্টর। সুতরাং আমি যদি টোটাল ডি ভেক্টর চাই, তাহলে উই হ্যাভ টু ইউজ এ আর ক্যাপ, জাস্ট আর কিছু না, তাহলে একটা আর ক্যাপ সাথে লাগিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আর ক্যাপ রো এল ডিভাইডেড বাই টোয়াইস পাই আর, এটা হলো ডি এর এক্সপ্রেশন, কিন্তু আমার দরকার হচ্ছে ই এর এক্সপ্রেশন, নট ডি। ডি এর সাথে ই এর সম্পর্ক জাস্ট একটা এপসাইলন দিয়ে গুণ, যে এপসাইলন ডি, সরি ডি এপসাইলন দিয়ে ভাগ, গুণ না, যে এপসাইলন দিয়ে ভাগ, তাহলে এটাকে এপসাইলন দিয়ে ভাগ দেবো আর কি। ওকে, তাহলে ডি ডিভাইডেড বাই এপসাইলন। সুতরাং ফাইনালি ই যেটা আসছে সেটা হচ্ছে ই ভেক্টর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই টোয়াইস পাই এপসাইলন আর। আচ্ছা, একটা আর ক্যাপ আছে হচ্ছে তার ডিরেকশন হিসাবে, তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, এই যে এটা। দেখো তো এইটাই পেয়েছিলাম কিনা কতদিনে? অবশ্যই এটা কুলম্বস ল দিয়ে, যারা ক্লাস নোট তুলছো কুলম্বস ল দিয়ে করার সময় এটাই পেয়েছো কিন্তু। অর্থাৎ এখানে যে প্রবলেমটা এখানে লেখা হয়েছে কতদিনে ক্লাসের সাথে মিলাবা, কুলম্বস ল দিয়ে কিন্তু এই সেম প্রবলেমই করছি, এবং একই রেজাল্ট আসছিল। জি স্যার, একই রেজাল্ট আসছিল। এখন যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হলো যে দুইটা ল দিয়ে করতে হলো কেন? যে কোনো একটা ল দিয়ে করলেই তো হয়। তা আসলে হয় মানে কি, যে মানে সেম হুবহু একই প্রবলেম হলে যে কোনো ল দিয়ে করতে পারো, সমস্যা নাই। কিন্তু এখানে একটা ঘটনা আছে। ঘটনা হলো যে তুমি যদি প্রপার গসিয়ান সারফেস না পাও, তাহলে তো গসেস ল ইউজ করতে পারবে না। আর গসেস ল চুজ করার সময় তোমাকে বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, যে ক্রাইটেরিয়া গুলা সবসময় মেলে না। এক্সাম্পল ধরা যাক, আমি একটা এক্সাম্পল দিই, বোর্ডে যাই আমরা। মনে করো তোমাকে এখানে একটা ওয়্যার দিচ্ছি, ঠিকই এটা ওয়্যার, এই ওয়্যারের উপরে কিছু পরিমাণ চার্জ আছে, এই পর্যন্তও ঠিক আছে, কিন্তু ওয়্যারটা ইনফাইনাইট না। যেমন তোমাকে বলা হলো যে ওয়্যারটা হচ্ছে এটা 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 মনে করো যে এটা এরকম, এটা এক্স, এটা ওয়াই,
এটা ধরা যাক ওয়্যারটা জিরো থেকে এখানে এটা হচ্ছে জেড সমান 0 মনে করো। তো 0 থেকে মনে করো জেড ইজ ইকুয়াল টু এল, অথবা ওয়্যারটা মনে করো এরকম, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। ধরো ওয়্যারটা হচ্ছে এরকম, এতটুকু শুধু, তাহলে এটা হচ্ছে যে জেড ইজ ইকুয়াল টু মনে করো এ টু বি, মানে ফাইনাইট ওয়্যার, সোজা কথা। ফাইনাইট ওয়্যার হলে প্রসেস লা ইউজ করা যাবে কিনা, এখানে একটা রেস্ট্রিকশন আছে। যখন আমি ইনফাইনাইট ওয়্যার ইউজ করি, ধরা যাক এটা হচ্ছে ইনফাইনাইট ওয়্যার, তখন কিন্তু আমি এই যে সিলিন্ডার নিয়ে কথা বলছি, এই সিলিন্ডার যেখানে খুশি প্লেস করা যায়, কারণ উপরে যে পরিমাণ আছে এক্স্যাক্টলি নিচে কিন্তু ওই পরিমাণ আছে, কিন্তু এটা তো ইনফাইনাইট। তো উপরে একটা ইনফাইনাইট ওয়্যারে যে কোনো জায়গা থেকে উপরে যে পরিমাণ চার্জ, নিচে সেই পরিমাণ চার্জ, ঠিক আছে। সুতরাং আমি যদি মানে ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে এরকম একটা সিলিন্ডার দিয়ে গসেস ল অ্যাপ্লাই করি, কোনো অসুবিধা নাই। কিন্তু ফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে তুমি যদি মনে করো সিলিন্ডারটা এখানে বসাও, তাহলে যা হবে এখানে বসালে কিন্তু তা হবে না, এটা দুই রকম হয়ে যাবে। অথবা এটার ক্ষেত্রে ধরো এইভাবে যদি সিলিন্ডারটা ধরো, তাহলে কিন্তু এই যে এই জায়গায় এই সমস্ত জায়গায় তুমি যদি মনে করো যে ধরো এই জায়গায় যদি বের করো, তাহলে যা পাবা এই জায়গায় বের করলে কিন্তু তোমার ওখানে ডি এর মান বা ই এর মান তা হবে না। তার মানে একটা ওয়্যার যদি ফাইনাইট হয়ে যায় কখনো, তাহলে কিন্তু গসেস ল অ্যাপ্লাই হয় না, তার মানে একটা সিমেট্রি নাই বলা হয়। এই ঘটনাটাকে সিমেট্রি বলে, দ্যাট ইজ এটা সিমেট্রি নাই। সিমেট্রি নাই কথাটা অর্থ কি? সিমেট্রি নাই কথাটা অর্থ হচ্ছে যে আমি সিলিন্ডারটা যে কোনো জায়গায় প্লেস করলে উপরে যে পরিমাণ চার্জ, নিচে সেই পরিমাণ চার্জ, এই ক্রাইটেরিয়া মানছে না। তো যার ফলে হবে কি যে তোমার একটা ফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে গসেস ল অ্যাপ্লাই করা যাবে না। তাহলে ফর ফাইনাইট ওয়্যার Gauss's law is not applicable. Gauss's law is not applicable. Very very important কিন্তু কথাটা। কিন্তু ওয়্যারটা যদি ইনফাইনাইট হয়, ওখানে সিমেট্রি আছে, এই জন্য সিমেট্রি উপরে যে পরিমাণ নিচে সেই পরিমাণ Gauss's law অ্যাপ্লাই করা যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। কিন্তু ফর ফাইনাইট ওয়্যার, আমি যদি বলি যে ফর ফাইনাইট ইনফাইনাইট যেটাই বলি না কেন, ফর ফাইনাইট ওয়্যার, ঠিক আছে, কুলম্বস ল কিন্তু অ্যাপ্লিকেবল। কুলম্বস ল এর কোনো মানে শর্ত নাই, ফাইনাইট হোক ইনফাইনাইট হোক যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে কুলম্বস ল, কারণ ওই ক্ষেত্রে কিন্তু কোনো আমরা সিমেট্রি ব্যবহার করি নাই। কুলম্বস ল ইজ অ্যাপ্লিকেবল। এই জন্য কুলম্বস ল কিন্তু এটা এই অঙ্কটা যদি কম্পেয়ার করে দেখো, তাহলে কুলম্বস লটা কিন্তু কাজ করা সোজা, মানে গসেস ল কাজ করা সোজা, কিন্তু এটা সিমেট্রি না থাকলে করা যায় না কিন্তু। কারণ কুলম্বস ল যখন অ্যাপ্লাই করছি তখন তো একটু রিগোরাস ইন্টিগ্রেশন ইউজ করতে হয়েছে, কিন্তু এখানে ওই রিগোরাস ইন্টিগ্রেশন লাগছে না, আমাদের ছোট ছোট সিম্পল ইন্টিগ্রেশন লাগছে। ওইখানে তো এই যে a স্কয়ার প্লাস জেড স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 1 আপন a স্কয়ার প্লাস জেড স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 এরকম একটা ইন্টিগ্রেশনের প্রয়োজন হয়েছিল। গসেস ল থেকে তো ওইটার প্রয়োজন হয় নাই। দিস ইজ ওয়ান অফ দ্য মানে মেইন ডিফারেন্স বিটুইন দ্য টু। এই জন্য বলা হয় যে গসেস ল যদিও সোজা, কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না। আর কুলম্বস ল যদিও একটু কঠিন, কিন্তু যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়, সিমেট্রির প্রয়োজন হয় না। ফর এক্সাম্পল, তোমার যদি ওয়্যারটা যদি ফাইনাইট হয়, মনে করো এটার কথাই বলি, নিচে কোনো চার্জ নাই, আমি এখানে ধরে নিচ্ছি এখানে শুরুই হচ্ছে তোমার 0 থেকে, এবং আমি আপার লিমিটটা ফাইনাইট দিলাম। ধরো আমি বললাম যে 0 থেকে 10 পর্যন্ত, এটা শুধু এইটুকু, এর বাইরে কোনো ওয়্যার নাই। অথবা -5 থেকে +20 পর্যন্ত, এর বাইরে নাই। তাহলে কুলম্বস লতে যেভাবে করতে সেটা হচ্ছে সিম্পলি ইন্টিগ্রেশনের লিমিটটা বদলাই দিলে হয়, ঠিক আছে না? শুধু ইন্টিগ্রেশনের লিমিটটা বদলাই দিলে কিন্তু হয়ে যাবে, আর সবই কিন্তু ঠিক থাকবে। তো যে ইন্টিগ্রেশনের লিমিট আমরা কি বলছিলাম, যে কুলম্বস ল করার সময় জেড এর লিমিট বলছিলাম না, যে -∞ থেকে +∞। তো আমার যদি বলা হয় যে আমার ওয়্যারটা এক্সিস্টই করে 0 থেকে 10, তাহলে সিম্পলি আমি 0 থেকে 10 বসাই দেবো, ঠিক আছে? তো তার মানে এইটা হচ্ছে আমাদের মেইন ক্রাইটেরিয়া আর কি। ওকে, তার মানে যদি ওয়্যারটা ফাইনাইট ওয়্যার হয়, দেন আমাদের কিন্তু চিন্তা করতে হয় না, এটা কুলম্বস ল ইউজ করা যাবে। ইনফাইনাইট হলে দুইটাই ইউজ করা যায়, আর মানে ফাইনাইট হলে কুলম্বস ল ইউজ করা যাবে, গসেস ল ইউজ করা যাবে না। এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল একটা এক্সাম্পল। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আছে এখানে, লেট আস সি দ্যাট এক্সাম্পল। তাহলে এটা আশা করে মানে দুই নিয়মে যদিও আমরা একই অ্যান্সার পাই, কিন্তু এটা মানে যদি আমাদের ক্রাইটেরিয়াই মেলে, তাহলে গসেস লটা ইজিয়ার।
কিন্তু ক্রাইটেরিয়া সবসময় মিলবে না কারণ কি আমি তো গসিয়ান সারফেস পাবো না ঠিক মতো। গসিয়ান সারফেস চুজ করা ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ, যেটা কুলম্বস লতে এই ঝামেলাটা নাই। তাহলে এটা হলো একটা এক্সাম্পল। অ্যাপ্লিকেশন এক্সাম্পল মানে হচ্ছে যে এক্সাম্পলের রেজাল্ট মনে রাখতে হবে এবং কোনো অঙ্ক দিলে রেজাল্টটা ডাইরেক্ট বসিয়ে দিয়ে সেই অঙ্কে নিউমেরিক ভ্যালু বসাই দিয়ে ক্যালকুলেটর দিয়ে চেপে আনসার লিখে দেওয়া যাবে। এগুলোকে বলা হচ্ছে স্যারের কথা কি শোনা যাচ্ছে? স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। না 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 স্যার আমার নেট চলে গেছে স্যার। স্যারে কেউ বলা আমি কিনা রাখতে মোবাইল। অল্প সংখ্যক অঙ্ক করলেও তা শুধু তাদের উদ্দেশ্য আর কি, তাদের জন্য একটু সুবিধা হয় আর কি। স্যার আপনার কথা হ্যাঁ, কাটে গেছে। স্যার কথা শোনা যায়নি আগে স্যার। শুনতে পাইনি স্যার। আচ্ছা, এটা তো আমার হাতে ইন্টারনেট সমস্যা। এইটা আমার হাতে না, আমি কি করবো বলো? রিজয়েন করে দেখবে একবার, দেখি। জি স্যার ট্রাই করে স্যার এখন তো শোনা যায় স্যার, মাঝখান দিয়ে কেটে গেছে। আচ্ছা, ওইটা ইন্টারনেটের সমস্যা। এটা মানে আমার হাতে না আসলে। হ্যাঁ, তার হচ্ছে আরাম হচ্ছে 9টার সময় ক্লাস নিয়ে, মানে আমি 9টার ক্লাসে কোনো ডিস্টারবেন্স পাই নাই। আর ওই যে 10টার থেকে কলেজগুলোর ক্লাস শুরু হয়ে যায়, তো এখন তো সব ভালো ভালো কলেজগুলো কিন্তু অনলাইনে নিচ্ছে আর কি, বুঝতে পারছো? তারপর 10টা থেকে কলেজগুলোর ক্লাস শুরু হয়, আর সন্ধ্যার পরে যে কোচিং এর বিভিন্ন নামি টিচার, কলেজের টিচার আছে, ঠিক আছে, বেশিরভাগই কলেজের আর কি, বা এমনি যে ভর্তি কোচিং এর যে কোচিং সেন্টার গুলো আছে, ওরা পড়ানো শুরু করে। এই জন্য 9টার টাইমটা হচ্ছে বেস্ট টাইম, মানে ওই সময় আমি কোনো ডিস্টার্ব পাই না কখনো, আর অন্যান্য সময় কম বেশি ডিস্টার্ব হয় আর কি। দেখ, আমাদের তো যেটা আমার হাতে না, কিছু করার নাই। আচ্ছা, তো স্যার কি ঢাকার বাইরে থেকে ক্লাস নিচ্ছেন? না, ঢাকার বাইরে থেকে নেবো কেন? ঢাকার বাইরে না স্যার আমি জিজ্ঞেস করলাম আর কি। ঢাকার বাইরে কোচিং টোচিং এগুলো কম, ঢাকার ভিতরে প্রচুর। তোমার এখানে ঢাকার মানে যে বিভিন্ন কলেজ যেগুলো আছে, তারা তো এখন ক্লাস নেওয়া শুরু করছে, ঠিক আছে। তারপরে সন্ধ্যার পরে কোচিং এর টিচাররা ক্লাস নেওয়া শুরু করছে। হ্যাঁ, তো যার ফলে সন্ধ্যার সময় তো আরো অসুবিধা হয়, এখান থেকে একটু কম। আচ্ছা, তো লেট আস সি দা সেকেন্ড এক্সাম্পল। আচ্ছা, তো সেকেন্ড এক্সাম্পল বলছে যে এটা কিন্তু কতদিনের এক্সাম্পলের মতোই, কিন্তু শুধু উপস্থাপনাটা আলাদা। সেটা বলছে কি, যে ধরো আমি গতদিনের এক্সাম্পলটা বলি আগে। গতদিনের মধ্যে বলছিলাম কি, যে এটা এক্স ওয়াই সারফেসের উপরে এরকম, এই যে এক্স ওয়াই সারফেসের উপরে কিছু পরিমাণ চার্জ ছড়াই দিচ্ছিলাম। ছড়াই দিয়ে আমি বলছিলাম কি, যে জেড অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্টে, ধরো দেখি এগুলো পি পয়েন্ট, এটা কতদিন একটা রিভিউ করছি, তাহলে পি একটা পয়েন্ট, এই পয়েন্টে আমি হিসাব করতে চাই হচ্ছে ই। তো ই বের করতে গেলে আগে ডি বের করতে হবে, গসেস ল দিয়ে করতে হলে। তো এখানে ছোট্ট একটা এরিয়া নিচ্ছিলাম আগে, নিয়ে এটা যোগ করে দিচ্ছিলাম, যোগ করে দিয়ে এটা হলো ডি, তারপর সেটাকে ইন্টিগ্রেট করে কাজ করছিলাম। এটা কতদিনের নিয়ম? এটা কুলম্বস ল, কিন্তু আজকে আরো সহজে করব, ঠিক আছে। সেটা এই যে দেখো, এই যে এই সারফেসটা মনে করে এক্স ওয়াই সারফেস, এই যে এখানে যেটা দেখাচ্ছে যে প্লাস 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 দিয়ে দেখাচ্ছে, যেটা ওটা হলো এক্স ওয়াই সারফেস। ওকে, আচ্ছা, তাহলে ফ্লাক্স বেরোবে কোন পথ দিয়ে? প্রত্যেকটা আমাদের চার্জ থেকে ফ্লাক্স, তাহলে যেহেতু একটা সারফেসের উপর ছড়ানো, তাহলে উপর দিকে অথবা নিচের দিকে। দেখো ধরতে পারছো কিনা? তার মানে উপরের দিকেও যাচ্ছে, নিচের দিকেও যাচ্ছে ফ্লাক্স। কিন্তু তা আমি বলেছিলাম যে যখন ফ্লাক্সটা একটা সারফেসের উপরে ছড়ানো থাকে, তখন একটা বক্স ধরতে হয়। 3টা গাইডলাইন বলে দিয়েছিলাম, যে পয়েন্ট চার্জ হয় অথবা ভলিউম চার্জ হয় তাহলে স্পেয়ার, ঠিক আছে। যদি লাইন চার্জ হয় তাহলে সিলিন্ডার, ওকে। আর যদি সারফেস চার্জ হয় তাহলে বক্স। এটা নিয়ম বলছিলাম কিন্তু কতদিনে, ওকে। অত আজকে ক্লাসে বলছি। তাহলে এখানে একটা সারফেসের উপর ছড়ানো, এই জন্য একটা বক্স ধরছি। তাহলে ফ্লাক্স বেরোচ্ছে কোন কোন সাইড দিয়ে সেটা দেখো, এই যে এই দিক দিয়ে বেরোচ্ছে, এই যে এটা দিয়ে বেরোচ্ছে। আর এইটারই মানে একটা সিমেট্রিক ভার্সন একদম নিচে, যেটা আমি চোখে দেখছি না, এই যে এরকম
কোনো দিকে আর কি, এই যে নিচের দিকে যদি নিচে ধরো আর কি, তাহলে ওইটাতেও কিন্তু বেরোচ্ছে, কিন্তু ওটা নিচের দিকে আর এটা হচ্ছে উপর দিকে। ঠিক আছে, ওই যেটা আমি ডটেড লাইন দিয়ে এঁকে দিলাম আর কি, তার মানে ফ্লাক্স বেরোচ্ছে দুইটা পাথে। ঠিক আছে, উপর দিকে একটা, নিচের দিকে একটা। তাহলে আমি যদি এখন লিখি যে কিউ ইজিক্যাল টু, সাপোজ আমি উই হ্যাভ টু রাইট, ঠিক আছে, দ্য গসেস ল ফার্স্ট, তাহলে লিখতে কিউ ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস, ডি ডট ডিএস লিখলাম। ওকে, তাহলে এখন চার্জ কিন্তু দেখো, যে চার্জ কিন্তু একটাই, কিন্তু মানে ফ্লাক্স বেরোচ্ছে দুই পাশেই, উপরেও যাচ্ছে নিচেও যাচ্ছে। কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, নাহলে ভুল হয়ে যাবে। ভালো করে শোনো, চার্জ কিন্তু সরানো আছে ডবল না, কিন্তু ফ্লাক্স কিন্তু ডবল। কারণ এই একই চার্জ থেকে উপর দিকেও কিছু পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে, যে নিচে যে একটা, যে আরেকটা যে আমি দেখাচ্ছি, নিচে কিন্তু আরেকটা সার্ফেস আছে, যে আমি যেটা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি আর কি, এই যে ডটেড লাইনটা আরেকটা নিচে যেটা দেখাচ্ছে, ওটাও কিন্তু একটা সার্ফেস। বাম আর ডান দিয়ে বেরোচ্ছে না কিন্তু, কারণ বাম আর ডান তো মানে এক্সিস্টিং যে চার্জ ওটার সাথে লম্ব বরাবর, সুতরাং ডট প্রোডাক্টে 0 হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র উপরের সার্ফেস আর নিচের সার্ফেস ইউজ হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু চার্জ কিন্তু আছে একটা সার্ফেসেই, চার্জ কিন্তু ডবল নাই, কিন্তু ফ্লাক্স বেরোচ্ছে ডবল। এইটাও দিকে ভুল করে ফেলো, তার রেজাল্ট ভুল আসবে তার। ঠিক আছে, সুতরাং যখন আমি কিউ লিখবো, তখন এই কিউ এর জায়গায় আমি লিখবো হচ্ছে রো এস ইন্টু এ, কারণ এখানে এ ক্ষেত্রফল কিন্তু এই যে এখানে ক্ষেত্রফল লেখা আছে কিন্তু এ। কিন্তু যখন আমি এখানে লক্ষ্য করো, যখন আমি এখানে মনে করো ডি লিখলাম আগে, ঠিক আছে, আর ডি লিখলাম, আর মনে করে যে ইন্টিগ্রেশন অফ ডিএস লিখবো আর কি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস একবারে লিখে দিই। ওকে, ইন্টিগ্রেশন সাইন তুলেও দিতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিএস একবারে লিখি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস মানে গসিয়ান সারফেস, অর্থাৎ যে যে সারফেস দিয়ে আমার ফ্লাক্স বেরোচ্ছে ওই সারফেসের পরিমাণটা উল্লেখ করতে হবে। তাহলে এখানে কিন্তু উপরে একটা এরিয়া আছে এবং নিচে আরেকটা এরিয়া আছে, এটা কিন্তু 2a হবে। এই জায়গায় যদি কেউ ভুল করো তাহলে কিন্তু ভুল। ঠিক আছে, আবার বলছি, এটা হলো চার্জ যে কিন্তু একটা লেয়ারে আছে, চার্জ কিন্তু ডবল না, কিন্তু ফ্লাক্স বেরোচ্ছে ডবল, উপরে কিছু পরিমাণ নিচেও কিছু পরিমাণ। এই জন্য তোমার গসিয়ান সারফেস কিন্তু দুইটা, অর্থাৎ যে যে সারফেস দিয়ে ফ্লাক্স বেরোয় তাদের সবাই গসিয়ান সারফেস। চারটা না, কিন্তু চারটা হবে না, কারণ এই যে বাম পাশে আর ডান পাশে যেটা আছে এটা কিন্তু গসিয়ান সারফেস না। কারণ কি, কারণ এই পাত দিয়ে কোনো ফ্লাক্স বেরোবে না। ঠিক আছে, ফ্লাক্স কিন্তু শুধু উপরে আর নিচে, এটা বেরোবে না। তার কারণ হলো ডি ডট ডিএস 0 হয়ে যায়, মানে ডিএস এবং ডি এটা ডট নিলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে 0 হয়ে যাবে। এই জন্য বাম পাশ আর ডান পাশ নেবো না আমরা। তাহলে এখান থেকে ডি বের করো, এগেন এ কাটা, তাহলে ডি বের করলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে রো এস ডিভাইডেড বাই 2 এটা হবে। তাহলে এটা হলো ডি। নাও কাম টু দ্য পয়েন্ট, এটা যদি ডি হয় তাহলে ডি ভেক্টর কি, মানে এখানে কি দেবো, মানে যদি উপরেরটা ব্যবহার করি তাহলে জেড ক্যাপ রো এস বাই 2, আর যদি নিচেরটা ব্যবহার করি তাহলে মাইনাস জেড ক্যাপ রো এস বাই 2। এইবার ই নেবো, ই নেওয়া মানে কি এপসাইলন দিয়ে ভাগ দেওয়া, তাহলে ই হবে। ঠিক আছে, এটাও দুইটা হবে তাহলে। ওকে, জায়গা লাগবে, এখানে দেখাই। এই তাহলে এখানে হচ্ছে জেড ক্যাপ রো এস বাই 2 এপসাইলন, এটা হচ্ছে মাইনাস জেড ক্যাপ রো এস বাই 2 এপসাইলন, এক্স্যাক্টলি আগের দিনেরটাই। আবার কুলম্বস ল এর খাতা খুলো, দেখো যারা লিখছো, ঠিক আছে, তারাও কিন্তু এইটাই পেয়েছো। আবার কিন্তু করছিলাম কুলম্বস ল, এই যে ফিগার আঁকাই আছে এখানে, কিন্তু অনেক কষ্ট করে করতে হয়েছে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে জেড, এই যে এটা হচ্ছে জেড গ্রেটার দ্যান 0-এর জন্য অর ইকুয়াল টু, আর এটা হলো জেড লেস দ্যান 0-এর জন্য অর ইকুয়াল টু। তাহলে এই হুবহু এই জিনিসটা কিন্তু গতদিন পেয়েছিলাম আমরা, ওইটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এনি কোশ্চেন, বলো, কথার সমস্যা আছে? স্যার তাহলে স্যার হচ্ছে যখন আমরা এই বক্স আকারের কোনো জিনিস ইউজ করব তখন হচ্ছে আমাদের সবসময় 90 ডিগ্রি যেন না হয় এটা দেখতে হবে। দেখতে হবে এক্স্যাক্টলি। এটা টিউটোরিয়াল ক্লাসে পরিষ্কার হবে, টিউটোরিয়াল ক্লাসে কিন্তু এটা অঙ্ক করবো আর কি আমরা।
স্যার আর যদি হচ্ছে আমি সিলিন্ড্রিক্যাল ইউজ করি তখন তো স্যার এই প্রবলেমটা নাই, তখন তো আমার না না, সম্পূর্ণটাই। সব যে দ্যাট ইজ পুরো মানে ওই তোমার বাঁকানো তল যেটা ওটার গা ঘেঁষে যেগুলো যাবে তার সবগুলোই আনসার হবে, জি সবগুলোই কিন্তু ব্যবহার হবে। জি স্যার। ওকে, এই দুইটা এক্সাম্পলের রেজাল্ট কিন্তু তোমার যে নিয়মেই করো, নিয়মটা মুখ্য না, কিন্তু রেজাল্ট দুইটা তোমাকে বুঝে ফর্মুলা আকারে লিখে রাখতে হবে। কারণ যখন আমি টিউটোরিয়াল ক্লাস করব তখন কিন্তু এই ফর্মুলাগুলো ডাইরেক্ট মানে আস্ক করবো আর কি, আমি জিজ্ঞেস করবো যে এটা ফর্মুলাটা কি পেয়েছিলে, ঠিক আছে, ওটা কিন্তু জিজ্ঞেস করা হবে। তো এটা তোমাকে এই টিউটোরিয়াল গুলো করতে গেলে আগে এগুলো লিখে, অর্থাৎ আজকে আজকে লিখে ফেলবা, আজকে লিখে ওটা আগামীকালের ক্লাসের আগেই সামনে রাখবা আর কি, ঠিক আছে। কারণ এইটা এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস টেস্টের সিলেবাস, টিউটোরিয়াল ক্লাস আনঅফিসিয়াল, এই জন্য তোমরা এটা মানে শেষ হোক বা না হোক, ঠিক আছে, তোমার পরীক্ষার সিলেবাস কিন্তু এখন পর্যন্ত এই যে এই মাত্র যা শেষ করলাম এই পর্যন্ত সিলেবাস। ওকে, আচ্ছা, এটা অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না আমাদের, অ্যাটেন্ডেন্স দিচ্ছে এখন। মাহির ফয়সাল, মাহির ফয়সাল নাই। আচ্ছা, এমডি তাইফুল ইসলাম রিয়াদ, তাইফুল Yes, ইসলাম sir. রিয়াদ, আচ্ছা। এমডি তৌফিক, Yes, sir. তৌফিকুজ্জামান, এমডি তৌফিকুজ্জামান নাই। আচ্ছা, এমডি মাসনাদ, আচ্ছা ঠিক আছে স্যার দিলাম। তৌফিকুজ্জামান। আচ্ছা, এমডি মাসনাদ হোসেন, ওকে। এমডি রুহুল আমিন, ইয়েস স্যার। রুহুল আমিন নাই। আচ্ছা ঠিক আছে, ইয়েস স্যার। সৈকত কুমার সাহা, ইয়েস স্যার। ওকে। একরাম খান, ইয়েস স্যার। ওকে। এমডি মুশফিক রহমান, ইয়েস স্যার। বারজানা উমামা ইফরিদ, স্যার প্রেজেন্ট। আচ্ছা। অঙ্কিতা সাহা, প্রেজেন্ট স্যার। সাদিয়া শারমিন, ইয়েস স্যার। এনজামামুল হক, ইয়েস স্যার। ওকে। আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল নোমান নাই। আচ্ছা, কেএম তানভীরুল ইসলাম বনি, কেএম তানভীরুল ইসলাম বনি, কেএম তানভীরুল ইসলাম বনি নাই। আচ্ছা, আবু সালেহ মোহাম্মদ রাকিবুল হাসিব, ইয়েস স্যার। শাহ জাফরির রহমান খান, ইয়েস স্যার। শাহ মোহাম্মদ আল নূর, শাহ মোহাম্মদ আল নূর নাই। আচ্ছা, এমডি ফাহিম হাসান, ইয়েস স্যার। লামিয়া শারমিন, ইয়েস স্যার। আলভি ইসলাম, প্রেজেন্ট স্যার। তৌসিফুর রহমান, তৌসিফুর রহমান নাই। আচ্ছা, খালিদ সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ নাই। আচ্ছা, সুব্রত সরকার, প্রেজেন্ট স্যার। ওকে। রেজাউল করিম খান, রেজাউল করিম খান, রেজাউল করিম খান নাই। আচ্ছা, মির্জা সালেম, প্রেজেন্ট স্যার। রেবেকা তুসামস, ইয়েস স্যার। মুর্শিদা খাতুন, ইয়েস স্যার। এইচ এম তানভীর শুভ, ইয়েস স্যার। ওকে। এমডি নিজামুদ্দিন, ইয়েস স্যার। অমিত কুমার, প্রেজেন্ট স্যার। তাসনিম আজাদ রবি, ইয়েস স্যার। আচ্ছা। সৌমিক বসু, ইয়েস স্যার। এমডি তরিকুল ইসলাম সোহান, ইয়েস স্যার। ওকে। রবিউল ইসলাম, রবিউল ইসলাম, রবিউল ইসলাম নাই। আচ্ছা, দিন মোহাম্মদ হিমেল, ইয়েস স্যার। সিফাতুল আলম, প্রেজেন্ট স্যার। আচ্ছা। ফাহমিদা আশরাফি, ইয়েস স্যার। খালিদুল ইসলাম, খালিদুল ইসলাম, খালিদুল ইসলাম নাই। আচ্ছা, সাইদা নাফিসা তাসনিম, ইয়েস স্যার। খালিদ বিন সিদ্দিক, খালিদ বিন সিদ্দিক নাই। ইয়েস স্যার। আচ্ছা, আছে, আচ্ছা ঠিক ইয়েস আছে। স্যার। মার্দিয়া হাসানাত, ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। আচ্ছা। এমডি মইনুল হক, ওকে। দীপাঞ্জন স্যার। স্বর্ণকার, ইয়েস স্যার। এমডি শাহিদ আমিন, রেজওয়ান আহমেদ, প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান, ইয়েস স্যার। ফায়াজ বাশার, ইয়েস স্যার। চয়ন কুমার রায়, ইয়েস স্যার। এমডি রানা হামিদ, হাদিয়া হায়দার চৌধুরী, প্রেজেন্ট স্যার। ওকে। তারপর রাহিবা ইয়েস আক্তার, স্যার।
মোহাম্মদ নাবিল ফারহান, প্রেজেন্ট স্যার। তন্ময় দেবনাথ, সরি তন্ময় দেব ধ্রুব, ইয়েস স্যার। আচ্ছা আয়েশা আবেদিন, স্যার এমডি রাকিবুল ইসলাম খান, ইয়েস স্যার। সাইদ কামরুল হাসান, Yes, sir. এমডি আলভি, Yes, sir. জুবাইর আহমেদ, জুবাইর আহমেদ, জুবাইর আহমেদ নাই, আচ্ছা দেওয়া হলো। আচ্ছা এমডি মাহিদুল আরেফিন আবির, স্যার। আচ্ছা এমডি হুমায়ুন কবির, Yes, sir. এমডি ইমরান হোসেন, ইয়েস স্যার। মানবেন্দ্রনাথ রায়, Yes, sir. এমডি মেজবাউদ্দিন তামিম, Yes, sir. এমডি হৃদয়াত সুমন, ইয়েস স্যার। এমডি সাব্বির হাসান সনি, ইয়েস স্যার। ওকে ফারাবি গোলন্দাজ, Present, sir. ওকে আচ্ছা সেভ দিয়ে দিলাম। স্যার 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 এক- স্যার আমার নেট চলে গেছিল স্যার প্রেজেন্টের সময় আমি ক্লাসে ছিলাম স্যার তো মাত্র স্যার সেভ দিয়ে দিছি আমি। মানে এখন থেকে এটা আমি এত স্টুডেন্ট আসলে এটা, আর তোমার যদি এটা রেগুলার হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে, একদিন হলে কিছুই হবে না, কোনো মার্ক কাটা যাবে না, তো তোমার চিন্তার কারণ স্যার নাই, একদিন কিন্তু তোমার রেগুলার হলে তোমার অসুবিধা। আর কারেন্ট চলে গেলে আবার 1 মিনিটের মধ্যে চলে বসলো, সুতরাং এটা মানে আমি স্যার হ্যাঁ। নেট ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার আবার ঢুকছিলাম না, তো কারো যদি কারেন্ট যায় তাহলে 1 মিনিটের মধ্যে চলে আসে, এটা সাধারণত